নিয়ন আলোর দিকে তাকিয়ে যুবকটি ভাবল এই তার শেষ আলো দেখা। একটু পর পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাবে তার কাছে। পরিচয়হীন মানব হয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেবে সে। তারপর ঝুলে পড়ল মৃত্যুর জন্য। মৃত্যু নাকি অন্য গল্প, চলুন শোনা যাক। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ তানভীর শেখ। তানভীর, কোথা থেকে এসেছেন আপনি? আমি আসছি রানীগঞ্জ থেকে। সো তানভীর, আমরা শুরু করতে পারি। একেবারে ছোটবেলা থেকেই শুরু করতে চাই, যেখান থেকে মনে পড়ে। আমি যখন আর কি আপনার পড়ালেখা করি, আমার ক্লাস 8-9 এগুলো খুব ভালোভাবে কেটে যায়। জি। তো এরপর বাবা কি করতেন? আমার বাবা ব্যবসায়ী। ব্যবসায়ী। আর ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই, আমি এবং আমার ছোট। মানে আপনি হচ্ছেন বড়? ওকে, জি। ক্লাস 8 এ? হ্যাঁ। তো ক্লাস 8-9 পড়ার পর আমি পড়ালেখা হঠাৎ ছেড়ে দিই। আমি এমনি ঘোরাঘুরি করি, এটি করি, বিভিন্ন মানে এমনি সময় পাস করতে থাকি। এরপর যখন আর কি আমি এই সাংবাদিকতার দিকে একটা যোগ আসলো আমার, যে আমি এই পেশাটাকে নিজের একটা পেশা বলে করব। তো এরপর আমি একটা অনলাইন নিউজ পোর্টালে জয়েন করি। আচ্ছা। তো এরপর যেরকম আমি আপনার ওখানে অ্যাপ্লাই দিই, একটা মেল করি। মেল করার পর তারা আমাকে কল দেয়। কল দেওয়ার পর একটা চাইল্ড জার্নালিস্টের আইডি কার্ড বানায়। চাইল্ড জার্নালিস্ট? চাইল্ড জার্নালিস্ট। তো সেখান থেকে আমি আপনার সাংবাদিকতার জগতে আমি প্রবেশ করি। তো এরপর আমি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, তারপর অনলাইন পোর্টাল, এগুলোর সাথে যোগাযোগ করি। আচ্ছা। তো পরে আমি দেখলাম যে এখানে সম্পূর্ণ এটা শিক্ষাগত একটা পেশা, আর এই পেশার ভিতরে লেখাপড়া না করলে এখানে কিছু করা যাবে না। রাইট। তো পরবর্তীতে আমি আবার স্কুলে ভর্তি হই। বিউটিফুল। হ্যাঁ। স্কুলে ভর্তি হওয়ার পর আমি পরীক্ষা দিই 2012-তে। জেসি সিস্টেম চালু হয়ে যাওয়ার কারণে আমি জেসি তে প্রবেশ করি। জেসি দেওয়ার পর আমি 2015-তে এসএসসি পাশ করি। জি। এসএসসি পাশ করার পর আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই সোনারগাঁ ইউনিভার্সিটির আওতায়, এনআইটি, ন্যাশনাল ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং অফ টেকনোলজিতে। তো আমার সাবজেক্টটা ছিল শিপ বিল্ডিং। জি। আমি সেখানে পড়ালেখা শুরু করি। তো আমি নিজেকে তখন দেখলাম যে ফিউচার নিয়ে স্বপ্ন দেখলাম যে ইঞ্জিনিয়ার হব। বাসার থেকেও সবাই একটা স্বপ্ন দেখলো। যে ছেলে মাঝখানে পড়ালেখা ছেড়ে দিছিল, সবাই হতাশ ছিল। এখন ছেলে আবার ভালো করে পড়ালেখার দিকে যোগ দিছে, সবাই আমাকে তখন ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া শুরু করলো। আচ্ছা। আমিও নিজে নিজে অনেক স্বপ্ন দেখলাম যে সাংবাদিকতার পাশাপাশি আমি যদি ইঞ্জিনিয়ার হই, ইঞ্জিনিয়ার হয়েও সাংবাদিকতা করা যাবে। সাংবাদিকতা হচ্ছে সবার জন্য উন্মুক্ত একটা পেশা। জি। পরবর্তীতে আমি ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার পর সেখানে আমি ক্যাম্পাস লাইফে মানে সকল আননোন ফেস, আননোন মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। ক্লাসমেট যারা ছিল ওদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। হওয়ার পর আমরা ক্যাম্পাসে বসে আড্ডা দিতাম, ক্লাসের ফাঁকে বিভিন্ন জায়গায় একটু ঘুরতে টুরতে যেতাম। এভাবেই আমাদের একটা হলো। আর আমাদের ক্যাম্পাসে যে কটা ডিপার্টমেন্ট ছিল, 9টা ডিপার্টমেন্টে আমরা সবাই সবার সাথে সম্পর্কিত হয়ে গেলাম। ভালো একটা সম্পর্ক তৈরি হলো। হওয়ার পর আমরা সবাই একসাথেই আর কি, কে কোন ডিপার্টমেন্টে সেটা দেখতাম না। আমরা স্টুডেন্ট এন্ড আমরা পড়তে আসছি, ইঞ্জিনিয়ার হতে আসছি, আমাদের স্বপ্ন একটাই। তো সবাই মিলে এই সুখ দুঃখ শেয়ার করে আমরা চলতাম। তো সবার লাইফে, সবার পারিবারিক দিকে কিছু না কিছু প্রবলেম ছিল, এভাবেই দিনগুলো যেত। তো সেখানে হঠাৎ আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা শেষ হয়। শেষ হওয়ার পর 30শে জানুয়ারি রেজাল্ট দিবে ফার্স্ট সেমিস্টার। তো রেজাল্টের জন্য আমরা সবাই ক্যাম্পাসে আসি। জি। তো তখন বাণিজ্য মেলা চলতেছে, বাণিজ্য মেলা শেষ দুদিন আগে। তো এখন সবাই বলতেছে যে বাণিজ্য মেলায় যাই, যে ঘুরে আসি। তো বললাম যে ঠিক আছে তোমরা যাও, আমি রেজাল্টটা নিয়ে, আমাদের ডিপার্টমেন্টের রেজাল্ট আসতে দেরি করতেছে, রেজাল্টটা নিয়ে আমি বাণিজ্য মেলা আসতেছি। আচ্ছা। তখন আমার এক ক্লাসমেট, আমারই নামে নাম, ও আমাকে ফোন দিয়া বলে যে তুমি কোথায়? বললাম আমি তো ক্যাম্পাসে। পরে বলতেছে আমি আসতেছি, আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে। বললাম আচ্ছা ঠিক আছে আসো, আমি আছি। তো এই কথা বলার পর ওরা আসলো। আসার পর আমাকে পরিচয় করাই দিল। এখানে আমি যাদের নামগুলো ব্যবহার করছি তাদের সবার নামই ছদ্মনাম। আচ্ছা, প্রয়োজনের জন্যই আপনি সেটা করছেন। ওকে, ঠিক আছে। পরবর্তীতে আমি আপনার ওই নেহারের সাথে পরিচয় হই। নেহার? ওকে। নেহারের সাথে পরিচয়। আপনাকে ডাকলো কে? আপনার ফ্রেন্ড? আমার ফ্রেন্ড, আমার নামে নাম তানভীর। আচ্ছা। ও আপনার সঙ্গে পড়াশোনা করতো? ও আমার সাথে শিপ বিল্ডিং এ পড়ালেখা করে। শিপ বিল্ডিং? হ্যাঁ। ওকে। সো ও
আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছেন নেহারের সঙ্গে। নেহারের সঙ্গে। কি বলে পরিচয় করিয়ে দিল? যে এটা আমার বন্ধু হয়, আমার এলাকায় আমরা পাশাপাশি থাকি, আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি। বাই দ্য ওয়ে, নেহার কি ছেলে না মেয়ে? না, ছেলে। ছেলে, ওকে। তো আমি পরে বললাম যে ঠিক আছে, আর ওরা আমার এমনি এজে বয়সে ছোট। তো পরে আমি বললাম কেমন আছেন, এটি একটা সৌজন্য সাক্ষাৎ করলাম। করার পর আমরা আমাদের আরেকটা ক্যাম্পাসে গেলাম, যে ওখানে আমাদের রেজাল্টটা দেখলাম, দেখা পরে বললাম যে তাহলে চলো বাণিজ্য মেলায় যাই। ওকে। তো আমরা বাণিজ্য মেলায় গেলাম। যাওয়ার পর তখন জার্নালিস্টদের জন্য বাণিজ্য মেলায় একটু স্পেশাল কিছু আছে, যেটা হচ্ছে তারা যদি টিকিট কাটা প্রয়োজন হয় না তাদের, এবং তাদের সাথে দুই একজন এমনিতেই যায়। আমি তখন বাণিজ্য মেলায় ঢুকবো, তো আমার তো টিকিটের প্রয়োজন নেই। তো আমি নেহারকে বললাম কি তাও তুমি আমার সাথে ঢুকতে পারো। তো পরে বলার পর আমার সাথে নেহার ঢুকলো, দেখলো যে টিকিট লাগলো না। আর তখন সে জানলো যে আমি সংবাদপত্রের সাথে জড়িত, সাংবাদিকতায় জড়িত। আমি নেহারের ফ্যামিলিটার সম্পর্কে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে ওর ফ্যামিলিটা সম্পূর্ণই শিক্ষিত পরিবার। ওর মা ছিল একজন স্কুলের শিক্ষিকা, এখন সে নাই, মানে চাকরিতে নেই। আর ওর বাবা সিটি কর্পোরেশনে জব করে। আচ্ছা। ওর ভাইও একজন বিএসসি ইঞ্জিনিয়ার, এখন বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, আর ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতেছে। আচ্ছা। তো নেহারের সাথে বাণিজ্য মেলায় গেলাম। পরে নেহার সম্পূর্ণই শকড, আর ও একটু সাদাসিধে টাইপের ছেলে। আচ্ছা, শকড মানে কি? সে অবাক হয়েছে, তাই? সে অবাক। আচ্ছা, এইটা না আমরা ভুল করে জিনিসটা সবাই করি। এটা শুধু ও করে তা কিন্তু না। শকড মানে আমি যতটুকু জানি মর্মাহত হওয়া, কষ্ট পাওয়া, আঘাত পাওয়া। তো দেখুন, অবাক হয়েছে মানে কি, খুশি হয়েছে সে, কিন্তু আমরা ইউজ করলাম শকড। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেটা শুধু ওর ক্ষেত্রে না, আমরা কিন্তু এই জিনিসটা র্যান্ডমলি মানে ভুল শব্দ ইউজ করি, এবং এই শক শব্দটা অনেকে অবাক হওয়ার ক্ষেত্রে শকড ব্যবহার করেন। আমি ঠিক জানি না যেটা বুঝে করেন না বুঝে করেন, এটা করা উচিত। যাই হোক, বলুন তারপর। তো তারপর আপনার সেখানে আর কি ওর কিছু বলার ভাষ্য পায় না আমার কাছে। তো পরে বলতেছে ভাই তুমি করে বলতেছে যে তুমি তোমার পরিচয় এরকম গোপন বা টিম। আমি বলতেছি ভাই আমি তো এটা এমনি পড়ালেখার পাশাপাশি করি, এটা পরিচয় দেওয়ার কিছু না। তো পরবর্তীতে নেয়ারের সাথে আমরা বাণিজ্য মেলা ঘুরে টুরে চলে আসবো, তখন নেয়ারের কাছে একটা ফোন আসে। আচ্ছা। তো ফোন আসে পরে ওরে জিজ্ঞেস করলো যে কই তুই? পরে ও বললো যে আমি বাণিজ্য মেলায় ঘুরতেছি একজন স্পেশাল পার্সনের সাথে। আচ্ছা। তো এই কথা বললো পরে যেরকম ফোনটা রেখে দিল। তো আমি জিজ্ঞেস করলাম কে ফোন দিছে? তো পরে বলতেছে ফোন দিছে আছে একজন। তো আমাকে তখন নামটা বলেন। পরবর্তীতে বাসে ওইটা যেরকম আমাকে বলতেছে যে যে ফোন দিছে ওইটা হচ্ছে আমার ধর্মের বোন হয়, আমার আম্মুকে ও ধর্মের মা ডাকছে। এটা নেহার বলছে? নেহার বলছি। তো পরবর্তীতে আমরা ওখান থেকে আমাদের চলে যায়। তো আমরা গুলিস্তান নামার পরে ওর বাড়ি হচ্ছে শনিয়াকড়ায়, নেহারের বাড়ি হচ্ছে শনিয়াকড়ায়, আর তানভীরের বাড়িও শনিয়াকড়ায়। জি। তো আমার বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ। তো আমি কেরানীগঞ্জ যাবো। তো গুলিস্তানে আমরা নেমে যেরকম আমি ওদের বিদায় দিলাম, বিদায় দেওয়ার সময় নেহারকে একটা কথা বললাম যে মনে হয় যে আজকেই নেহার চ্যাপ্টারটা শেষ, নেহারের অধ্যায়টা আজকেই মনে হয় শেষ। প্রথম দেখা হঠাৎ আর কি মুখ দিয়ে বেরিয়ে আসলো যে প্রথম দেখা, এবং খুব ভালো লাগলো, সময়গুলো খুব ভালো কাটলো। আমরা সংসদ ভবন ঘুরলাম, ইটি করলাম। তো অন লং টাইম আমরা ছিলাম। তো রাত 11টার দিকে বিদায় দিতেছি, তখন বললাম যে এরকম সময় আমি কারোর সাথে ঘুরি না, তারপর আনন্দের ভিতরে তোমার সাথে এতটুকু আমি ঘুরছি, তো মনে হয় এটাই মনে হয় শেষ। পরেও আমাকে বলতেছে যে শেষ না, তোমার নাম্বারটা তো। আচ্ছা। আমার নাম্বার আমার ফেসবুক আইডিটা নিল, তারপর ওর মতো চলে গেছে, আমি আমার মতো। তারপর আমার দিনগুলো আমার স্বাভাবিকভাবেই কাটছে। আমি আমার পড়ালেখা, আমার ক্যাম্পাস, এগুলো নিয়ে আমি ব্যস্ত। জি। এর মধ্যে দেখলাম আমার ফোনে একটা ফোন আসছে, আননোন নাম্বার। ওকে। তো আসার পর আমি ভাবলাম যে এই সময় আননোন নাম্বার কি হতে পারে। তো আবার মিস কল। তো পরে ফোন ব্যাক করলাম। তো ব্যাক করার পর দেখলাম একটা ফিমেল ভয়েস বলতেছে ভাইয়া সরি, আমি আমার ফ্রেন্ডকে ফোন দিতে গেছি, আপনার নাম্বারে কল ঢুকে গেছে। বললাম ঠিক আছে, ভালো থাকবেন বলে আমি রেখে দিচ্ছি। তো আমি কেন যেন আমার মনের ভিতরে মনে হচ্ছিল যে এই ফোনটা কি আমার সাথে প্রাঙ্ক করার জন্য, মানে ফান করার জন্য আমাকে কলটা দিচ্ছে। আচ্ছা। তো আমি আমার ক্যাম্পাসে গেলাম। তারপরের দিন যাওয়ার পর আমি সেই মুহূর্তেই আমি নেহারকে ফোন দিই। নেহারের নাম্বারটাতে কেন জানি ফোন দিই। আর নেহার তখন সানির সাথে ছিল। সানি? ওকে। সানিটা কি? সানিটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। আচ্ছা। যাকে আর কি আমার জীবনের মাঝখানের যে
ভয়াবহ কাহিনীটা আচ্ছা, তো হয়েছে। সানি এটা হচ্ছে ওর ছদ্মনাম। ফোন দিয়ে আমি বললাম যে ভাই আমার নম্বরে একটা ফোন আসছে আননোন, কি অবস্থা জিজ্ঞেস করি। পরে বললাম যে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, ফিমেল। তো আমার মনে হচ্ছে কে যেন আমার সাথে ফাইজলামি করার জন্য ফোনটা দিছে। পরে ও হাসতেছে, ভাই তাই নাকি? আমি তো হ্যাঁ ভাই, আমি জানি না কেন এরকমটা হলো। ও আচ্ছা ঠিক আছে, দেখো কে ফাইজলামি করতেই করে। আমি না, আমি খোঁজ নিয়ে নিবো কে করছে, এটা বের করে ফেলবো। এটা আমার মন থেকে কেন জানি আসতেছিল। তো এরপর আমি তারপরের দিন ক্যাম্পাসে যাই। যাওয়ার পর আমার যত ফিমেল ফ্রেন্ড ছিল আমি সবাইকে জিজ্ঞেস করি যে এই নাম্বারটা তোদের মধ্যে কার, কারণ সবাই একটা সিম ব্যবহার করে না, 2টা সিমও ব্যবহার করে। জি, তো এর জন্য জিজ্ঞেস করি, আমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করি যে তোরা কি তোদের গার্লফ্রেন্ডদের ফাইজলামি করেছিস কিনা। সবাই বলতেছে আমরা এই নাম্বার চিনি না। আর আমার ক্যাম্পাসের কারোর ভিতরেই ছিল না। তো পরে আমি এটা স্বাভাবিকভাবেই ভুলে যাই। আর ভুলে যাওয়ার পর আমি আমার আবার ক্যাম্পাস লাইফে আমি সুন্দরভাবে করতেছি। তখন আমি ফার্ম গেটে নতুন আবার ম্যাচ নিই। কারণ আমাদের স্টাডির জন্য যাতায়াতের সময় অনেক পার হয়ে যায়, এই কারণে যেরকম আমার বাসা থেকে আমার এসে উঠা লাগে। সেখানে আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছি, করতেছি, ভালোই সময় যাচ্ছে। তো আমরা রুমের ভিতরে ছিলাম, তখন আমার এক ফ্রেন্ডকে একটা মেসেজ করতে গিয়ে ওর আসার কথা ছিল, তো আসে নাই দেখে একটা ছন্দ সাজায় আর কি মেসেজ করি। তো ওই মেসেজটা ভুলবশত আমার ওই যে রিসেন্ট ফোন নাম্বার যে ছিল মিস কলের ভিতরে, সেই ওখানে থেকে সানি নাম্বার চলে যায়, মেসেজটা চলে যায়। মেসেজটা চলে যাওয়ার পর সানি আমাকে ফোন দেয় যে আসার কথা ছিল। পরে আমি বললাম যে আপু সরি, আমি আমার ফ্রেন্ডকে ফোন দিতে গেছি, আমার ফ্রেন্ডকে মেসেজ করতে গেছি, আপনার ওখানে চলে গেছে ভুলবশত। বলার পর ও আচ্ছা। আমি পরে বললাম যে আচ্ছা আপনি কিছুদিন আগে আমাকে ফোন দিয়েছিলেন, আপনার বাসাটা আপনি কি নিঝুম? তো আমি ভাবতেছিলাম যে আমার এক ফ্রেন্ড আছে নিঝুম যাত্রাবাড়ির, ও মনে হয়। তো আমি বলতেছি আপনি কি নিঝুম? ও বলতেছে না আমি নিঝুম না। আপনি থাকেন কোথায়? বলছে যাত্রাবাড়ি। পরে আমি বললাম যাত্রাবাড়ি শুনি একটা ম্যাচ খেতেছে না। যাই হোক আপু ভালো থাকেন বলে আমি রেখে দিচ্ছি। তো আমি আমার ফ্রেন্ডদের নিয়ে ব্যস্ত। তো কিছুদিন পরে নেহা আমার সাথে চ্যাটিং করে ফেসবুকে। চ্যাটিং এর পর বলতেছে ভাই তোমাকে মিস করতেছি। আমি বললাম ভাই আমি মিস করতেছি সেই দিনের কথাগুলো, খুব ভালোই সময় কাটছে, তো কি করা যায়, আসো একদিন ক্যাম্পাসে। আমি তো ফার্মগেট আছি। তো পরে ও বলতেছে তুমি আমার এলাকায় আসো, আমি তো তোমাদের ওখানে ঘুরে আসছি, তুমি আমার এলাকায় আসো। কে বলে এটা? এটা নেহার বলে। নেহারের ইনভাইটে আমি যাই শনি একটা। আচ্ছা, যাওয়ার পর সেখানে নেহার আর তানভীর দুজন উপস্থিত ছিল। জি, ওদের সাথে আমি দেখা করি। দেখা করার পর স্বাভাবিকভাবে একটা সৌজন্য সাক্ষাতের পর আড্ডা হয়। আড্ডা হওয়ার পর ওদের এলাকাটা একটু আমি ঘুরি, তারপর আমি আমার মতো আবার চলে আসছি। তার কিছুদিন পর মানে 3-4 দিন পর আবার আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আশিক, ওকে নিয়ে আমি যাই শনি একটা নেহারদের সাথে আবার দেখা করতে। এটা আমাদের সেকেন্ড মিট। তো দেখা করতে চাই। পরে সেখানে আমরা দেখা সাক্ষাৎ করে আড্ডা দিয়ে চলে আসবো সন্ধ্যার সময়। তো নেহারের কাছে আবার ফোন আসে আমাদের আড্ডা শেষ পর্যায়ে। তো ফোন আসার পর নেহার বলতেছে, নেহারকে জিজ্ঞেস করছে যে কই তুই? ও বলছে যে আমি শুনি একটা। বলছে পরে সানি বলছে ওকে যে তুই থাক আমি আসতেছি। তো ফোনটা লাউড দেওয়া ছিল, নেহারের ফোন প্রবলেম থাকার কারণে, যার কারণে আমরা সবাই শুনতে পারি। তো পরবর্তীতে আমরা ফাইজলামি করতেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, টপিক নিয়ে। তো ফাইজলামির মাঝে নেহার যেরকম আমরা জানলাম যে নেহারের কাজিন আসতেছে, মানে ওর ধর্মের বোন মানেই তো কাজিন। তো ওর কাজিন আসতেছে, কাজিনের সাথে ফ্রেন্ডও আসতেছে। তো একটু ফাইজলামি করে সবাই পরিচিত হয়ে আড্ডা দিয়ে যায়। এভাবেই আর কি একটা কথা হয়। তারপর অনেকক্ষণ দেখলাম টাইম পার হয়ে যাচ্ছে, আসতেছে না সানি। তো এরপর আমি নেহারকে আর কি বলা হলো যে নেহার তোমার বোন কই? তোমার বোন তো আসতেছে না, আমরা চলে যাই। পরে বলতেছে না আসতেছে, তারাও সব দেখা সাক্ষাৎ করেই যাবে। তো এভাবে হলো আমাদের কথা। তো এর মাঝখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওদের দেরির কারণে ফোন দেওয়া লাগবে ওদের, কারণ ফোনে টাকা নেই। আমি ফোনটা বের করে দিই। দেওয়ার পর আমার নামে যে আমার ক্লাসমেটটা তানভীর, ও বলতেছে যে তুমি ফোন বের করে দিলা, নাম্বার নেওয়ার ফোন দি। বলার পর আমি বললাম না থাক ভাই, আমার নাম্বার নিতে হবে না, মোবাইলটা আমি পকেটে রেখে দিই। দেওয়ার পরে নেহার বলতেছে আস্তে আস্তে যে নাম্বার কি নিব, নাম্বার ওর কাছে আছে।
ওকে ওকে এই কথাটা বলতে পরে আমি যেরকম বলতেছি আমার কাছে আছে মানে ওই যে যে আমি তোমার ফোন দিয়ে বলছিলাম মেয়েটার কথা, সেই মেয়েটাই তোমার বোন। এই কথাটা বলার পর নেহার বলতেছে ভাই সরি আমার ভুল হয়ে গেছে, আর এটা আর কি সানি আমার থেকে জোর করে নাম্বারটা তোমার নিছে। আচ্ছা তো এই কথা বলার পর আমি কি আচ্ছা ঠিক আছে তাইলে আর যেতেছি না, আসুক আজকে। আসলে পরে বুঝাবো যে ফাইজলামি কারেক্ট বলে। হুম হুম এই কথা বলার পর আমরা ওখানে ফাইজলামি করতেছি, আর ওখানে কিছু কথা হয় আমাদের মাঝে এমন যে আমি নেহারকে বলি যে বিয়ে করবা, বোনকে বিয়ে দিবা, একটা বন্ধুর কাছে দিও, কারণ এক বন্ধু আরেক বন্ধুর সম্পর্কে ভালো বলতে পারে, ওর গোপনীয়তা সম্পূর্ণ এক বন্ধু আরেক বন্ধু জানে। হুম তো বন্ধুর থেকে বেটার ছেলে তুমি পাবা না। ওকে তো এইসব কথা বলার পরে যেরকম নেহার বলতেছে বিভিন্ন এটি চলে গেল আমাদের। তো এই কিছুক্ষণ পরে দেখি যে সানি আসতেছে। তো আসতেছে পরে সানিকে আমি কখন দেখিও নাই। তো আমি নেহারকে বললাম কি ওই দেখো, আমি আঙ্গুল দিয়ে দেখালাম যে ওই দেখো যে তোমার বোন আয়শা বসছে। তো ও আমার বলতেছে তুমি চিনলা কেন? সেটা তো আমাদেরও প্রশ্ন যে আপনি তো এর আগে কখনো সানিকে আপনি দেখেন সানিকে দেখিনি, রাইট, উনি চিনলেন কিভাবে? তো আমি সানিকে কখন দেখি নাই, কখনো ওর সম্পর্কে জানতাম না। তো হঠাৎ কেন জানি ফিল করলো। বাই দ্য ওয়ে সানিটা কিন্তু এখানে একটা মেয়ে, আমি যদি ভুল না করে থাকি, রাইট? কারণ সানি অনেক ছেলের নামও আছে, সে কারণেই বলছি। জি, নেহার ছেলে, নেহার এবং সানি হচ্ছে বন্ধু বান্ধবী, বন্ধু বান্ধব, হ্যাঁ। কিন্তু সানির সঙ্গে আপনার এই মিস কল বা এরকম এইসবের মধ্য দিয়ে পরিচয় করছে, পরিচয় আর কি একটা পরিচিতি করছে। তো এরপর আমি সানিকে দেখালাম, পরে সবাই অবাক যে সানিকে আমি কিভাবে চিনলাম, বা এই সানিকে আমি তো কখন দেখিনি। আমি বললাম যে ভাই আমার একটা ফিল আসলো, মনে হলো যে এটাই সানি। তো আমি এই কারণে পড়লাম। আচ্ছা, আন্দাজে ঢিল দিয়েছেন, আর ডিলটা কাজে পড়ে গেছে আর কি। হ্যাঁ। তো পরবর্তীতে আপনার সানি আসলো, সানির সাথে দুইটা ফ্রেন্ড নিয়ে আসছে। একটা ওর বড় বোন হয়, মানে পাড়া প্রতিবেশী বড় বোন। সেই বোনটার নাম হচ্ছে সীমাপু, আর ওর ফ্রেন্ড ছিল প্রিয়াঙ্কা। ওকে, ওরা দুজন পাশে ছিল। তো সানি হাসতেছিল কারণ ওর লজ্জা ফিল করতেছিল আমাকে দেখে, যে ফোনে তো ফান করছে। তো ও জানতো না যে আমি জেনে গেছি অলরেডি। ওকে, তা আমি কি করি ওখানে খাড়াই খাড়াই পরে ফোন দিই। তোর ফোনটা ও সাইলেন্ট করে রাখে। তো ফোনটা সাইলেন্ট থাকার কারণে রিংটোন বাজে না। ও বুঝতে পারে যে আমি ফোন দিছি ওরে। তো ওখান থেকে তাড়াহুড়া করে মার্কেটে চলে যায়। ওকে, মার্কেটে চলে যায়। তো আমরাও চলে যাব। তো সেখানে আমাদের সাথে ওই তানবীর যে ছিল সে চলে গেল, ওর বাসায় তাড়াতাড়ি যেতে হবে। জি। তো আশিক আর আমি দুইজন মিলে ফাইজলামি করতেছি। আশিক আপনার ফ্রেন্ড? আশিক আমার ফ্রেন্ড। তো আমরা দুজন মিলে ফাইজলামি করতেছি। আমাদের সাথে তখন নেহার ছিল। আচ্ছা, আর সানি ওরা মার্কেটে। তো পরে আমি নেহারকে বলতেছি যে সানি নেহারকে আবার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে তুই যাইস না, আমাদের নিয়ে যা। ওকে, তো নেহার বলতেছে যে আমি তোদের সাথেই করতে পারবো না, আমি ওদের নিয়ে ব্যস্ত আছি। পরে আমি বললাম যে ভাই দেখো তোমার বোন মেয়ে মানুষ, আর সন্ধ্যার পরে আসছে মার্কেটে, একা ছেড়ো না, ওর সাথে করে নিয়ে যাও। ওকে। তো এই কথা বলার পরে আমি বললাম যে চলো তোমার আগে দিই। আমরা মার্কেট পর্যন্ত গেলাম। যাওয়ার পর মার্কেটের বাইরে আমি আর আশিক দুজন ফাইজলামি করতে করতে চলে আসবো। ওই মুহূর্তে সানি ওরাও বের হয়ে আসলো, নেহার যায় বের করে নিয়ে আসলো। আসার পর বললো যে ভাইয়া ভালো থাকবেন আপনারা, আমরা একটু ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, এক ফ্রেন্ডের বার্থডে। জি। এই কথা বললো, গিফট কিনতে আসছিলাম। তো পরে আমরা বললাম হ্যাঁ ভালো থাকবেন আপনারা, মন চাইলে আমাদের ওখানে যান। জি। তো ইনভাইট দিয়ে আমরা চলে যাই। তো যাওয়ার পর আমি বাসে উঠে সানিকে আবার ফোন দিই। ফোন দেওয়ার পর সানি তখন ফোনটা রিসিভ করে বলতেছে ভাইয়া সরি, আমি বুঝতে পারি নাই, আমি আপনার সাথে এমনি ফাইজলামি করতে গেছিলাম। ওকে, আমি বললাম যে ওকে সমস্যা নাই, এমনি আপনার সাথে কথা বলে ভালো লাগবে। তো এই কথা বলার পর তখন সানি সম্পর্কে আমি কিছুই জানতাম না। তো এই কথা বলার পর সানি বললো যে হ্যাঁ আপনি চাইলে মাঝে মাঝে ফোন দিতে পারেন। ওকে, আমি বললাম যে ঠিক আছে। পরে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমি ওর একটা টেক্সট করলাম যে রাত 9টার পরে কি ফোন দিতে পারবো। ও আমাকে মেসেজ করলো যে হ্যাঁ অবশ্যই, অফকোর্স বলে একটা মেসেজ করলো। তো পরে আমি 9টার পর সেদিন আবার আমার এক ফ্রেন্ডের হলুদ ছিল। জি। আমি সে হলুদে যাই। যাওয়ার পর হলুদটা বোরিং লাগতেছিল। তো পরে সানিকে আমি ফোন দিই। ওকে, 9টার পর ফোন দেওয়ার পর সানি ধরার পর আমরা ইন্ট্রোডাকশন নিই। ইন্ট্রোডাক্ট হওয়ার পর নিজেদের ফ্যামিলি সম্পর্কে দুজনের বলি। বলার পর আস্তে আস্তে আমাদের কথা আগাতে থাকে। মানে সানিকে আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে বললেন, ওর ফ্যামিলি, যেটা হয় প্রথম থেকে বাতচিত হলে। হ্যাঁ,
হ্যাঁ, আননোন পার্সনের সাথে, রাইট। তো এরপর আমরা একটা পরিচিতিতে চলে গেলাম। তো আমাদের ফার্স্ট উইক মানে আমরা এক সপ্তাহ যে কথা বলছি, এক সপ্তাহ আমরা 5,000 মিনিট কথা বলছি, 5,000 মিনিট। সেখান থেকে ফোনে আর কি বলি যে আমরা কিন্তু আজকে 5,000 মিনিট কথা বলে ফেললাম। তো এই কথা বলার পর আপনি এটা হিসাব রাখছেন? বললাম মিনিট কাট কিনি তো, সেই হিসাবে হিসাব রাখা আছে। আমি এক পর্যায়ে কিন্তু আমার ক্যাম্পাস থেকে আমি সম্পূর্ণ ওর জগতে চলে যাচ্ছি। ওকে, এখানে ওর জগতে চলে যাচ্ছেন বলতে? ওর জগতে ওরে নিয়ে আমি ব্যস্ত হয়ে যাচ্ছি, কারণ সারাটা দিন একটা মানুষের সাথে কথা বলা, অলওয়েজ নক করছেন, অলওয়েজ পিন করছেন, রিপ্লাই আসতেছে, হ্যাঁ, কথাবার্তা বলতেছেন, টাইম পাস করতেছেন। ওকে, ফাইন। এইভাবে চলছে। আমাদের কিন্তু ফ্রেন্ডশিপও না, কোনো রিলেশনও না তখন, বাট কথা বলতে ভালো লাগতো, টাইম পাস করতে ভালো লাগতো, টাইম স্পেন্ড করতে ভালো লাগতো। তো এরপর এই বিষয়টা কি নেহার জানতো যে আপনারা টাইম পাস করতেছেন? নেহার এ টু জেড সবকিছুই জানতো। ইনফ্যাক্ট এখন যে আমি স্টেজে আছি এই কথাটাও নেহার জানে। ওকে, ইন্টারেস্টিং। তো নেহার একটা কথা বলতো যে তোমরা কি শুরু করতেছো, তোমাদের কিছুই বুঝতেছে না, রিলেশনে না ফ্রেন্ডশিপে এত কথা বলো কেন? পরে বললাম যে ভালো লাগে কথা বলি। তো এই কথা বলার পর সানি সম্পর্কে আমি জানলাম। সানি আমার কাছে বললো যে আমার পাস্ট সম্পর্কে আপনাকে কিছু কথা বলি। কি কথা? যে আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল। এই কথাটা কেন বলার প্রয়োজন হলো? এটা ওর থেকে ও নিজে বলছে। বাট এটা কেন বলবে? তখন পর্যন্ত তো আপনাদের রিলেশনশিপ ধরেন ফ্রেন্ডও বলা যায় না, বয়ফ্রেন্ড তো প্রশ্নই ওঠে। ওইটাই, কিন্তু এই ধরনের কথা হলো আপনার মূলত আমরা ওই যে কথা বলতাম তখন আমাদের নিজেদের সম্পর্কে কথা বলতাম, রাইট, স্পন্টেনিয়াসলি চলে আসছে। হ্যাঁ, ওকে, ফাইন। তো এরপর সানি আমাকে বলে যে ওর একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, 4 বছর রিলেশন ছিল। তো আমি বললাম ও তো রিলেশনটা ব্রেকআপ হলো কেন? রাইট, এই কথাটা জিজ্ঞেস করলাম। তারপর বললো যে রিলেশন ওই ছেলের দোষ দিল, যে ছেলে আদার্স মেয়েদের সাথে। এটা সবসময় মানে আমাদের রীতিটাই হচ্ছে এরকম, অলওয়েজ কোন একটা ঘটনা ঘটলে আমি নিজেকে নিরপরাধ প্রমাণ করে অন্যের উপর দোষ চাপিয়ে দিই। তো অল টাইম হয়, এভরি স্পেয়ার অফ লাইফ, অফিস আদালত থেকে শুরু করে কর্মজীবনে যে কোনো জায়গাতেই এই জিনিসটা হয়, খুব টেকনিক্যালি হয় আর খুব ওপেনলি হয়। সো ইউ আর রাইট। হ্যাঁ, বলেন। তারপর এই কথা বলার পর আমার কাছে কিরকম জানি একটু অদ্ভুত লাগলো। ও একটা ভালো মেয়ে, ওর সাথে রিলেশন ছাইরা ও অন্য মেয়ের সাথে রিলেশন করবে কেন? সানি আমাকে বললো যে আমাদের এলাকার সানি এবং ওই ছেলেটার ছদ্মনাম হচ্ছে নাদিম। তো নাদিম বলতেছে, নাদিমের সাথে আমি কন্ট্যাক্ট করে জানতে পারি যে ওদের রিলেশনের কথাটা ওদের এলাকার সবাই জানে। তো সানির সাথে আমার এই কথা হলো পরে সানি বললো যে ছেলেটার এই দোষ। একটা কজ দেখালো যে মানুষ, আমি রিস্কাওয়ালার সাথেও সম্পর্ক করতে পারবো, কিন্তু এরকম চরিত্রহীন মানুষ আমি দেখতে পারি না, যাদের চরিত্রে সমস্যা আছে। তো এই কথা বলার পর আমি তার সাথে আর কোনো কথা বাড়াইনি, না বাড়াই তারপর আমরা অন্য টপিক নিয়ে কথা বলতাম। তো হঠাৎ আমি ওকে একটা রিলেশনশিপে আর কি যাওয়ার জন্য মেসেজ করি, মানে লাভ প্রপোজাল দিলেন? দিলাম, মেসেজ করে। মেসেজে ছিল যে ডু ইউ লাভ মি, আই লাইক ইউ। আর একটু কথা লেখা ছিল যে জানি না যে এই কথাটা বলার পর ফ্রেন্ডশিপটাও কি ভেঙে যাবে কিনা। ওকে, তো এটা আপনারা কতদিন কথাবার্তা বলার পরে কি আপনি এই প্রপোজালটা দিলেন? এটা 1 সপ্তাহ যাওয়ার পর। মাত্র 1 সপ্তাহ যাওয়ার পরে? 1 সপ্তাহ যাওয়ার পর, কারণ আমরা 1 সপ্তাহে এতটাই ক্লোজ হয়ে গেছিলাম যে সারাটা দিন আমরা ফোনে থাকতাম। ওকে, সো এটাই কি আপনার লাইফে ফার্স্ট? এটি আমার লাইফ ফার্স্ট। ওকে, ফাইন, ঠিক আছে। তো এরপর ইন দ্য মিন টাইম ওর লাইফে আপনি হচ্ছেন সেকেন্ড, বাট আপনার লাইফে ওই ফার্স্ট। ওকে, এরপরে আমি ওর টেক্সট দেওয়ার পরে ও ফোন দেয় আমাকে, তখন প্রায় রাত 1:30 বাজে। তো ফোন দেওয়ার পর আমি ফোনটা রিসিভ করার সাহস পাচ্ছি না, যে কিছু একটা নেগেটিভ বলতে পারে। তো ফোন দেওয়ার পর আমি ফোন রিসিভ করে না দেখে ও আমাকে আরেকটা রিপ্লাই টেক্সট দেয় বলতেছে ফোন রিসিভ করে না কেন, ফোন ধরেন। পরে আমি ফোনটা ধরলাম, ধরার পর আমি চুপ, আমি কোনো কথা বলার সাহস পাচ্ছি না ওর সাথে। আমাকে বলতেছে আমি কি কোনো কিছু পাইছেন? পরে বলতেছে হ্যাঁ পাইছি। আপনি জিজ্ঞেস করেছেন কোনো কিছু পেয়েছেন কিনা? ওকে, পাইছি। আমি পরে বলতেছি ও তো কোনো অ্যান্সার দিলেন না যে? পরে বলতেছে আমি অ্যান্সার আপনাকে 2-3 দিন পরে দিই। ওকে, তো এই কথা বলার পর বললাম যে ঠিক আছে, সমস্যা নেই। আমি ভাবছিলাম যে আমাদের যে সম্পর্কটা আছে সেটাও মনে হয় শেষ। পরে সে বলতেছে আপনি ভয় পান কেন, ভিতর টিম এছাড়া বলছে। বলার পর যেরকম আমরা সেই রাত কথা বলেছি। এরপর
3 দিন যায়, যাওয়ার পর আমাদের ও হ্যাঁ প্রপোজাল দেয়। তো Yes বলে। ইয়েস বলে। তো এই কথাটা তখন নেয়ারের সাথে আবার আমি শুনি একটা ছিলাম, শেয়ার করেন। শেয়ার করি যে আমি তো তোমার বোনকে। তো আমাকে বলতেছে যে তোমার সবগুলা টেক্সট, সবগুলা তোমাদের কথা সব আমি জানি। কিভাবে? আমার সানি শেয়ার করছে, সানি বলছে। তো আমি বললাম সানি বলছে, তাহলে তো আর ওর কাছে হাইড করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু সানি এখানে শেয়ার করতেছে। তো পরে আমি ওরা বললাম যে ঠিক আছে, তুমি তাহলে বাকি কাহিনীটুকু শোনো। জি। ও তো 3 দিনের সময় দিচ্ছে। পরে নেয়ার আমাকে বলতেছে যে তোমরা কি শুরু করছো, তোমরা রিলেশনে যাও না। তো নেয়ার বারবার না করতেছে, আমি বুঝতে পারিনি কেন না করছে। আর নেয়ারেরও মন আর কি এদিকে সায় দিচ্ছিল না। তো আমি বলছি রিলেশন হোক, যা হওয়ার হবে, দেখা যাবে পরেরটা পরে। তো এই কথা বলছি, পরে সানিও সেমই অ্যান্সার দিচ্ছে। নেয়ার আমার বলতেছে দুজনে দিয়ে একই উত্তর, তো তোমরা কি দুজন এক হয়ে গেছো? আমি বলি না ভাই, এক হয়ে নাই, কিন্তু সেম অ্যান্সার আসতে পারে, এটা কিছু না, অস্বাভাবিক কিছু। তো এরপর সানির সাথে আমি আবার ফোনে কথা বলতে থাকি, বিভিন্ন বিষয়ে কথা বলা হয়। তো সানিদের ও তখন এইচএসসি পরীক্ষা দিবে, তো আমাদের কিন্তু প্রতিনিয়তই দেখা হতো। আচ্ছা। আমার ক্লাস শেষ করে আমি শনি একটা চলে যেতাম, আর সানিও বিকেলের পরে বাসার থেকে বের হতো। আর সানি নেহারদের বাসায় নেহারের বড় ভাইয়ের কাছে পড়তো, টিউশন পড়তো। নেহার এবং সানি দুজন একসাথে পড়ালেখা করতো, দুজন এক ক্লাসেই ছিল। তো সেখানে আপনার সানি আর কি আমাদের ফোনে আবার এই কথা বলা শুরু। তো আমরা অনেক দূর চলে গেলাম কথা বলতে বলতে, ফ্যামিলি ডিটেলস নিয়ে, এই সম্পর্ক ওই সম্পর্ক, ওর পাস্ট আমার পাস্ট, কেমনি কি হয়েছে। তো আমার পাস্ট সম্পর্কে আমি ওরা বললাম যে আমার পাস্ট সম্পর্কে যা কিছু আছে আমি তোমার সবকিছুই শেয়ার করবো। তো ও বলতেছে হ্যাঁ, আমার পাস্ট সম্পর্ক আমি আপনার সাথে শেয়ার করবো। তো এই কথা বলার পর দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হলো। তো এই সম্পর্কটা কিছুদিন যাওয়ার পর ওর মা জেনে যায়। ফার্স্টে জানে ওর মা। আচ্ছা। এই কথাটা জানার পর ওর মা ওরে একটা কথা বলছে, এটা ওর মুখের থেকে শোনা আমার। ও বলছে আম্মু কি বলে জানেন? আমি কি বলে? বলতেছে যে এমনই এত তাড়াহুড়ো হয়ে গেছে, ডাক দিয়ে উঠাই দিই। মানে কথার অর্থটা ছিল এমনই যে ডাক দিয়ে বিয়ে দিয়ে তারা দিয়ে দিই। তো আমি হাসলাম, আমি ওর বললাম যে এখন তো আমাদের এইসব পসিবলই না, কারণ আমার পড়ালেখা শেষ করতে আমার মিনিমাম 3 বছর সময় দিতেই হবে। 3 বছর সময় দিলে আমি একটা লাইফে কোন একটা পজিশনে যেতে পারবো। কারণ আমার ইঞ্জিনিয়ারিংটা শেষ হলে, ইন্টারমিডিয়েট কমপ্লিটের পরে একটা ডিপ্লোমা স্টুডেন্টদের একটা থাকে যে তারা চাকরি পায়। তো সেই হিসাবে যেরকম আমি ওর এই কথাটা বললাম যে মিনিমাম 3 বছর, আর তুমিও তো পড়ালেখা করতেছো, তো তুমি তোমার পড়ালেখা এইটি। পরে বললো যে ওর ফ্যামিলির ও যেটা বলবো সেটাই। এইভাবে আমাদের রিলেশনটা শুরু। তো শুরু হওয়ার পর ওর যখন এইচএসসি পরীক্ষার সময় ওর বাবা ওরে পরীক্ষার হলে নিয়ে আসে। আচ্ছা। আর নেহারের আম্মু নেহারকে পরীক্ষার হলে নিয়ে আসে। তা পরীক্ষার হলটা পড়ছে আমার বাসার পাশে, মানে নদীটা পার হলেই পরীক্ষার হল। তো পরে পরীক্ষার হলে তো আমি আর তানভীরও যাত্রাবাড়ি থেকে আসে। নেহারদের ফার্স্ট পরীক্ষা, এইচএসসি এক্সামিনেশন। তো এর জন্য একটা উৎসাহিত দেওয়ার জন্য, পরীক্ষা ভালো জানি লেখে, উৎসাহিত দেওয়ার জন্য আমরা পরীক্ষার হলের সামনে দিই। যার পর দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি। বলার পর নেহার সানির বাবার সাথে সেদিন আমি ফার্স্ট ইন্টারাকশন। ওরা পরীক্ষার হলে চলে যায়। তো যাওয়ার পর তানভীর ক্যাম্পাসে চলে যাবে। তো আমি ওখান থেকে সরতে পারতেছি না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে 3 ঘন্টা পরে তুমি বের হবে। তো আমি অপেক্ষা করি, এইভাবে আমি ওখানে রয়ে যাই। তো আমাকে নেহারের আম্মু বলতেছে বাবা তুমি এখন চলে যেতে পারো, সমস্যা নেই। আমি বললাম না আন্টি, আপনারা আসছেন আমার এলাকায়, থাকেন, আমি আপনাদের সাথে আসি। কোনো কিছু যদি প্রয়োজন পড়ে বা এখানে যদি কোনো একটা সমস্যা হয়, কারণ পরীক্ষার হলের সামনে দেখা গেছে ক্যাম্পাস এরিয়া গুলোতে একটা গন্ডগোল লেগে যায়, তখন আপনারা কোথায় যাবেন? আর এখানে আমার সবকিছু পরিচিত আছে, একটা সেফ যেরকম আমি ওখানে থেকে যাই। তো আমার মূল উদ্দেশ্যটাই ছিল যে সানির বাবার সাথে আমি ইন্ট্রোডাকশন হব, ওনার সাথে আমি কথা বলবো, ওনার সাথে আমি আমাকে উপস্থাপন করবো, এরকমটাই আমার নিয়ত ছিল। এই নিয়তটি পরবর্তীতে কাজে দেয়। আমি ওনার সাথে কথা বলি, কথা বলার পর সানির বাবা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমার নাম কি, বাসা কই, কি আসে, বিষয়গুলো সবকিছু জানে। আমিও তার সাথে সেম টু জানি। তো জানার পর নেহারের আম্মু
বিভিন্ন আর কি কথা বলতো আমার সম্পর্কে। জি, আমি তখন বুঝতামও না আন্টি যে সবকিছু জানতো, রিলেশনের ব্যাপার স্যাপারে সবকিছু শেয়ার করেছে। নেহার শেয়ার করেছে ওর আম্মুর সাথে। আচ্ছা, তো নেহারের মা কি হতো, সানির কি হতো? সানির হতো ধর্মের মা। ধর্মের মা। ওখানে যেরকম নেহারের আম্মু সবকিছুই জানতো টোটাল বিষয়টা। তো পরবর্তীতে সে এমনি করতো না, সে আমাকে আরো আন্ডারস্ট্যান্ড হওয়ার জন্য সুযোগ করে দিত, মানে ইন্সপায়ার করতে এক অর্থে বলা যেতে পারে। ওকে, এটা ইনডাইরেক্টলি ইন্সপায়ার। তো যাই হোক, ডিরেক্টলি না। হ্যাঁ, তো পরবর্তীতে আপনার সেখানে সানির বাবার সাথে আমার তো মনে হয় সানির মাও জানতো, কারণ সানির মা জানতো। সানির মা ভিডিও কল দেখে বলেছে হ্যাঁ, যে একনি তুলে দিব বা এরকম কোনো কিছু। সানির মা টোটাল ঘটনাটাই জানে, ওকে, বাট জেনেও না জানার ভান করে থাকতো। আচ্ছা, হ্যাঁ, তো আমার বাসায় এই বিষয়টা আমার মার সাথে আমি সাথে সাথে শেয়ার করি জি, যে আমার একটা মেয়ের সাথে কথা চলতেছে, ওর সাথে এরকম রিলেশন পর্যায়ে আসছে। আচ্ছা, আমার মা তখন একটা কথাই বলছে যে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, তোমার বলার বা বোঝানোর কোনো কিছু নাই। আচ্ছা, তো তখন আপনাদের আসলে রিলেশনশিপ বা সম্পর্কের কত বছর, কত মাস বয়স? আমাদের তখন 2 মাস 3 মাস চলতেছে। একটা জিনিস খেয়াল করবেন, খুবই ফাস্ট যাচ্ছে ওরা। সো এই জিনিসগুলো একটু খেয়াল করাটা জরুরি। এক সপ্তাহের মধ্যে কথোপকথন হয়ে এক সপ্তাহের মধ্যে প্রপোজ করা এবং 2-3 মাসের মধ্যে ফ্যামিলি জেনে যাওয়া, এই ছেলেটি আবার তার ফ্যামিলিতে গিয়ে অলরেডি ইনফর্ম করা যে আমার লাইফে আমি এরকম কাউকে চিন্তা করছি, মানে খুব দ্রুত হয়ে যাচ্ছে আর কি সবকিছু। যাই হোক, বলুন তারপর। তারপর আমার ছোট ভাইকে নিয়ে আমি এমনি ঘুরতে বের হই। তো বের হওয়ার পরে একটা রেস্টুরেন্টে যাই। আমার ছোট ভাই জানতো না যে সানি আসবে। চিনতো সে আগে থেকে বা জানতো আপনার সম্পর্কে? কে? আপনার এবং সানির বিষয়গুলো জানতো আপনার ছোট ভাই? হ্যাঁ, আমার ছোট ভাই জানতো। ওকে, সেই মুহূর্তে সানি। হ্যাঁ, তো সানি আসলো, আসার পর আমার ছোট ভাই যা খেতে ছিল আমি ওরে খাওয়ালাম। তো ওই ফাঁকে সানি আইসা পড়ছে রেস্টুরেন্ট। ছোট ভাই আপনার কত ছোট বয়সে? আমার যে 6 বছরের ছোট। 6 বছর। ওকে, সানি আসলো পরে আমার ছোট ভাইয়ের সাথে ইন্টারাকশন দিলাম, করাই দেওয়ার কি পর পরিচয় দিলেন তোমার ভাবি? হ্যাঁ, এরকমটাই। সিরিয়াসলি? সিরিয়াসলি আই জাস্ট আমি মজা করার জন্য বলছিলাম। না, এরকম ভাবে আর কি পরিচয়টা করাই দেওয়া হয়েছে। আমি এই বিষয়গুলো না, আমার জায়গাটা থেকে একটু মনে হয় হিসেব করে করা উচিত, কারণ খুব অল্প সময়, এত অল্প সময়ের মধ্যে এত দ্রুত সবকিছু ঘটছে। বলুন। কারণ আমরা তো দ্রুত ঘটার একটাই কারণ ছিল, কারণ আমরা সবসময় কানেক্টেড ছিলাম। ওকে, আমরা সবসময় ফোনে ইমোশনটাকে ইমোশনে ভাসতেছিলেন, যেটাকে আমরা ইমোশনে ভাসতেছিলাম এবং প্রতিনিয়ত আমরা সবকিছু শেয়ার করতেছিলাম। আপনার জীবনের ফার্স্ট লাভ, রাইট? হ্যাঁ, আমার জীবনের ফার্স্ট লাভ গুলো আসলে এরকমই হয় কেন জানি। তো পরবর্তীতে আপনার আমার ছোট ভাইকে বলতেছে যে চলো আমাদের বাসায় চল। আমার ছোট ভাই বলতেছে না, যাবো না। তো 2 বার না করার পর ছোট ভাইও কেন জানে হ্যাঁ বলে দিল। ওকে, চলেন যাই। এখন আমি তো আর আমার ছোট ভাইকে নিয়ে যেতে পারবো না, রাইট? তো সানি আমাকে বলতেছে কি পরিচয় দিয়ে নিয়ে যাবো? ওর বাসায় যাকে তাকে নিয়ে যাওয়া যায়, কি পরিচয় নিয়ে যাব? তো বলবো সীমাপুর ছোট ভাই। সীমাটাকে? সীমাটা ওর ফ্রেন্ড। আচ্ছা, তো পরবর্তীতে ও নিয়ে যায় ওর বাসায়। নিয়ে যাওয়ার পর ওর মার সাথে ইন্ট্রোডাকশন করায় যে সীমাপুর ছোট ভাই আসছে বেড়াতে, নিয়ে আসছে আমাদের বাসায়। আচ্ছা, ওর মা বলছে যে হ্যাঁ ভালো করছো। এর কিছুক্ষণ পর ওর বাবা আসে। বাবা এসে দেখে যে আমার ছোট ভাই। সানির বাবা কি চিনতো আপনার ছোট ভাইকে? না, কিন্তু আমাদের ফেসটা দেখতে সেম। ওকে, তো আগে তো আপনার সঙ্গে পরিচয় হয়েছে? আগে আমার সঙ্গে পরীক্ষা চলতেছে ওর। তো রাইট, রাইট। সানির বাবা দেখে বলে যে এটা তো সীমার ভাই না, এটা শীষের ভাই। তানভীর শীষ? হ্যাঁ, এইভাবে আসে আর কি, যে ওনারা আমাকে শীষ বলে রাখতো। আচ্ছা, এই কথা বললো পরে সানি এবং আমার ভাই দুজনই গট। তারপর তারা কি করলো, আমার ছোট ভাইকে যা জিজ্ঞেস করছে সব সত্য কথা বলছে, যে তোমাদের বাসা, আমাদের বাসা ওখানে, তোমাদের বাসা কতটুকু, কি আসে বিষয় ইন ডিটেলস সব বলেছে। বলে দেওয়ার পর এখানে যদি আমি একটু জিজ্ঞেস করি আপনার ফ্যামিলি সম্পর্কে, আপনার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে। আপনার বাবা বিজনেসম্যান? হ্যাঁ, আমার বাবা বিজনেসম্যান। আপনাদের আর্থিক সঙ্গতি বা আর্থিক স্বাবলম্বী ব্যাপারগুলো কেমন? আমাদের আর্থিকটা আল্লাহর রহমতে মোটামুটি খুব ভালো একটা পজিশনে আছে। আমার বাবার ব্যবসা বাণিজ্য, আমাদের বাসা বাড়ি, জায়গা জমি, এটা কি সব ঢাকা শহরে? ঢাকা শহরে, এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর। ঢাকা শহরে বাড়ি আছে? হ্যাঁ, ঢাকা শহরে আমাদের বাড়ি আছে। কয়টা বাড়ি আছে? আমাদের বাড়ি আছে টোটাল 6টা আছে। 6টা বাড়ি আছে। আচ্ছা, এই বিষয়গুলো আপনার ভাই ওখানে গিয়ে শেয়ার করছিল যে কোথায় কি আছে না আছে? হ্যাঁ, এই বিষয়গুলো আর কি, বাড়ি কটা আছে বা কি আসে বিষয় এইসব আর কি টোটাল শেয়ার করে না, কিন্তু এমনি জিজ্ঞেস করছিল যে তোমার বাবার ইনকাম কিরকম, বৈশ্বিক অবস্থা বুঝিয়ে দিয়েছে আর কি। ওকে, আমার এই প্রশ্নগুলো করার পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে অভিভাবকরা যখন এই ধরনের কোনো সম্পর্কের আওয়াজ পায়
তখন তারা বিভিন্ন কিছু জিজ্ঞেস করে, সেখানে বৈষয়িক বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমাদের লিসনাররা এটা জানা থাকলে তাহলে গল্প বুঝতে অনেক সহজ হবে। ওকে, বলেন তারপর। তারপর আমার ছোট ভাইয়ের সাথে এইসব কথা বলার পর ওরা চলে আসে। শুনে আসার পর আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা। তো আমার ভাই বলতেছে ধরা খেয়ে গেছে। আমি কি ধরা খেয়ে গেছে মানে? ওই বলতেছে যে চিনে ফেলছে মানে যে আমি তোমার ভাই। সে বলতেছে চেহারা বলে সেম আর পরিচয় দেয় আরেক সামনে। তো ওনার খুব রেসপেক্ট করছে। আচ্ছা, তো ও চলে আসে। আসার পর এটা আমার আব্বু পর্যন্ত যায়। আব্বু পর্যন্ত, আপনার বাবা পর্যন্ত চলে গেল? কিভাবে গেল? এই ঘটনাটা গেল এইভাবে যে সানি আমাকে বলতেছে ফোনে যে আমার বাসার থেকে বিয়ে দিবে, এই জিনিসটা কি বলতেছে। আচ্ছা, তো আমি বলতেছি বিয়ে দিয়ে দিবে, হ্যাঁ ছেলে পক্ষ দেখতে আসে। তো এটাও আমাকে রেগুলার বলতেছে। তো ওই আমার ছোট ভাই যাওয়াতে যেরকম সানির বাবা একটা পরীক্ষা গ্যাপ দেয়, একটা পরীক্ষার সময় আমি যাই না, তারপরে যখন যাই, যাওয়ার পর সানির বাবা আমাকে আর কি বলতেছে নিহারের আম্মুকে এবং আমাকে যে ভাবি আপনি থাইকেন আর শেষ তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, এই কথা বলছে পর আমি বললাম যে ঠিক আছে। পরবর্তীতে আমাকে বলতেছে যে দেখো এটা কিন্তু বুঝার বয়স হয়েছে। এটা ওর বাবা বলছে? ওর বাবা আমাকে ডাইরেক্ট বলতেছে। আচ্ছা, যতদূর যে আগেইছো এখানে স্টপ। আমি তাকে কিছুই বলি না, আমি চুপচাপ তার থেকে কথাগুলো শুনলাম। শোনার পর কিছুই বলি না। তখন আমার চোখটা লাল হয়ে রয়েছিল, পানি অটোমেটিক ঝরতেছে। তখন এমন একটা সিচুয়েশনে আমি ছিলাম যে ওর সাথে আমার সাথে সম্পর্ক, সানির সাথে আমার সাথে সম্পর্ক হবে না, এই কথাটা শুনলে আমার কাছে কিরকম জানি আবেগ কাজ করতো। আর আবেগে আমি তখন নিজের কন্ট্রোলেই থাকতাম না। তো পরবর্তীতে নিহারের আম্মু এগুলো নোটিস করে, দেখে। দেখার পর আমি সানির আব্বুকে বলি কি যে আঙ্কেল আপনার সাথে একটা কথা বলতে পারি? পরে সে বলে যে হ্যাঁ বলো, কি বলবা? এই মেয়ে তো বিয়ে দিবেন। আমি ডাইরেক্টলি তাকে বলবো যে মেয়ে তো বিয়ে দিবেন, আমার কাছে দেন আর যার কাছে দেন বিয়ে দিবেন। তা আমি যদি আপনার যে পছন্দ মতন যদি তৈরি হয়ে আসতে পারি তাহলে কি আমার কাছে দেওয়া যায়? তো ওখানে সে আমাকে বলতেছে যে ঠিক আছে 2 বছর সময় দেওয়া যায়, কারণ আমিও এখন মেয়েকে বিয়ে দেবো না, আর পরীক্ষার পর ভার্সিটিতে পড়তে হবে, ইটি এখন আমারও ইচ্ছা নেই বিয়ে দেওয়ার। সে ফ্রি ভাবে আমার সাথে কথাবার্তা করলো। ওকে। তো পরে আমি বললাম তাহলে আমার আব্বুর সাথে একটু কথা বলেন। পরে মেয়ের বাবা কি কখনো ছেলের বাবার সাথে আগে যায়? তো ছেলের বাবাই মেয়ের বাবারে ফোন দেয়, তোমার আব্বুরা আমার ফোন দিতে বাট আমরাই কথা বলি। এই কথা বলার পর আমি বাসায় আসি, এসে আমার আম্মুকে বলি যে এরকম এরকম ঘটনা, ওর তো বিয়ে দিতে চায়, তো যদি আব্বু একটু ফোন দিয়ে কথা বলতো, যদি কিছু একটা করা যেত। আর না করলে নাই। তো আমি আমার ফ্যামিলির আমি প্রেশারও দিই, আমার ফ্যামিলির জাস্ট আমি বলছি। বলার পর তাদের একটাই কথা ছিল আমার ফ্যামিলির যে তোমার পছন্দ আমাদের পছন্দ, কারণ এখানে তুমি সংসার করবো, তোমার লাইফ, এখানে আমাদের কোনো বাধা দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, আর বাধা আমরা দিব না, কিন্তু আমরা তোমাকে একটা ভালো সাজেশন দিব। আচ্ছা, সাজেশন দিলে নিবা, না নিলে নেই। তো এই কথা সবসময় আমাকে বুঝাইতো আর বলতো। তো পরবর্তীতে আমার বাবাকে আমার আম্মু বলে যে এরকম সানির বিষয়টা ওর বাবার সাথে একটু কথা বলার জন্য। তো সানির বাবারে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমার বাবা কথা বলে। তখন আমি কনফারেন্সে ছিলাম, তো কনফারেন্সে সানিও ছিল, আমরা দুজনই শুনতেছি এরা যে কথা বলতেছে। তো পরে তখন তাদের মাঝে যে কথাগুলো হয়, কথাগুলা আমার আব্বু তাকে বলে যে আমি শিশের বাবা। তো এ কথা বলার পরে তারা খুব সুন্দর একটা সৌজন্য করে, মানে কথোপকথন করে। করার পর আমার বাবাকে আর কি সানির বাবা বলে যে একদিন আসেন, এসে মেয়েটা দেখে যান। আচ্ছা আচ্ছা। এই কথা বলার পর আমার বাবা বলে যে হ্যাঁ কবে আসবো বলেন, আমাদেরও ইচ্ছা আছে দেখার। তারা একটা ডেট দেয়, শুক্রবার দেখেন। সেই ডেট অনুযায়ী আমার বাবা, আমার ছোট চাচা আর মেজো চাচা, এই 3 জন আর আমার ছোট ভাই, এই মোট 4 জন যায় সানিদের বাসায়। মিষ্টি টেস্টি নিয়ে যায়। সেদিন সানিকে মানে পাত্রপক্ষ দেখতে আসলে এরকম ওইভাবেই সাজায়। তো আমার ফ্যামিলির যারা গেছে তারা দেখলো, দেখার পর তাদের তো আর কোনো কমেন্টস নাই, না বলার কোনো কমেন্টস নাই, কারণ পছন্দ আমার, আর তারা তো বলছে যে আমার পছন্দের উপরেই তাদের সানিকে দেখে তারা 3000 টাকা দিল। প্রথম দেখে 3000 টাকা দিল, দিয়ে বললো যে মেয়ে আমরা দেখছি, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই কথা বলার পর
সানির বাবাও খুশি, আমার ফ্যামিলিও খুশি যে একটা সম্পর্কে আবদ্ধ হবে। তো আমি সেদিন শুনি একটাতেই ছিলাম, তারা ছিল ভিতরে, আমি ছিলাম বাইরে। আমি নিয়ারকে নিয়ে ঘুরতেছি ওদের এলাকাটাই ঘুরতেছি। তো আমার বাবা চলে গেল, চাচারা সবাই চলে গেল। চলে যাওয়ার পর আমাকে সানি ফোন দিয়ে বললো যে আপনি আমাদের বাসায় আসেন। আচ্ছা, বললাম আমি আসবো কেন, আমি শাড়ি পরছি প্রথমবার, দেখে জানিস ওই দেখে যাব এই মুহূর্তে। হ্যাঁ আসেন, আসতে বলছি আসেন, এত কথা বললেন। এই কথা বলার পর যেরকম আমার ছোট ভাই আমার সাথে থেকে যায়, তোমার ছোট ভাইয়ের নিয়ে আমি গেলাম আবার ওদের বাসায়। যাওয়ার পর ওর চাচা ফুপ্পু এরা ছিল, ওর মামা, সবার সাথে আমি পরিচিত হই, কথাবার্তা আর কি তারা দেখার পর তখন আর কি একটা ঘটনা হয়, যেটা হলো সানির বাবা রাজি, সানির ফুপ্পু রাজি না। এটা কি আপনাদের সামনাসামনি কথা বলে? হ্যাঁ, এগুলো আমার সম্পূর্ণই আমার সামনাসামনি এগুলো ওরা কথা বলে। কিভাবে রাজি না এটা এক্সপ্রেস হলো? ঘটনাটা কি ঘটলো আসলে? ঘটনাটা ঘটলো এমন যে আমি ওখানে যাওয়ার পর তারা দেখার পর ওর মেজো চাচা উঠে চলে যায়। ছোট চাচা যাওয়ার সময় একটা কথা বলে যায় যে এইসব আর কি একটা খারাপ কথাই বলে সে চলে যায়। আপনাকে নিয়ে? আমাকে নিয়ে না আর কি, এই ঘটনাটাকে নিয়ে। আচ্ছা, প্রেম বিষয়টাকে নিয়ে? হ্যাঁ, তারা শিওর যে এটা প্রেম, কিন্তু তাদের বলা হয়েছিল যে এটা একটা ভায়া, মানে ঘটকের মাধ্যমে এই সন্ধান, কিন্তু তারা শিওর ছিল যেটা রিলেশন। কারণ আমি শুনি একটা যে আমাকে দেখে তারা, তো নেয়ারের সাথে আমার ভালো সম্পর্ক, এখানে এই জিনিসগুলো আসে। তো এরপর ওই সানি ফুপ্পু এরা রাজি না। তো ওর 4টা ফুপ্পু, তো ছোট ফুপ্পুটা রাজি ছিল, মানে সে সহমত প্রকাশ করে। তো এরকমটা হওয়ার পর আমাদের মধ্যে কথোপকথন হতে থাকে। তো কিছুদিন পরেই সানি আমাকে বলতেছে যে বড় আপু রাজি না, বড় দুলাভাই অশান্তি করতেছে, ওর বড় বোনের আবার প্রবলেম চলতেছিল, মানে সাংসারিক জীবনে প্রবলেম চলতেছিল। আর বড় বোন হলো আপনার প্রবাসী, আমার বড় বোন জামাই এরা সবাই প্রবাসে থাকে। তো যাই হোক, ওর বড় বোন জামাই রাজি না, ওর বড় বোন জামাই প্রবলেম করতেছে। তখন আমি ওরা বললাম যে তোমার আমার ঘটনা, তোমার আমার ফ্যামিলি, মানে আমাদের ফ্যামিলি বলতে আমাদের বাবা, দুইজন বাবা, তারা উভয় পক্ষ রাজি, আমি তুমি রাজি, সেখানে তো বড় দুলাভাইয়ের প্রবলেম করার কোনো কথা না। বড় দুলাভাই কিসে, ওকে ওপেনলি বলছে বড় দুলাভাই কি তোমাকেও বিয়ে করতে চায় নাকি, এভাবে আমি কথা বলছি যে তার প্রয়োজন কি এখানে এই বাধা দেওয়ার বাইকে। তো সে বলতেছে যে বড় দুলাভাই চায় না, বড় অপু চায় না, এটুকু। তোর ওর মেজ বোন একবার হ্যাঁ একবার না, একবার হ্যাঁ একবার না, এরকম ওদের ভিতরে ডিসিশন চলতেছে, একবার হ্যাঁ একবার না। ওর নানা বাড়ির ভিতরে ওর মামা মামি এরা সবাই, যতটুকু আমি শুনছি ওর থেকেই, যে সহমত। নানা বাড়ি নিয়ে কোনো প্রবলেম নেই, যা প্রবলেম সব দাদা বাড়ি, মানে ফুপুদের নিয়ে প্রবলেম। তো পরবর্তীতে আপনার আমাকে একটা প্রেশারে আসলো, প্রতিনিয়তই আমি ফোনে কথা বলার পর আমার ও একটা প্রেশার দিতেছে, ব্রেকআপের প্রেশার দিচ্ছে। ফর মানে রিজনটা কি? নো রিজন, কোনো কারণ নেই। আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আমার মনে হয় যে কিছু কোশ্চেন আপনাকে আমার করা উচিত। যে ব্রেকআপ করার জন্য কথা বললো এত দূর এগোনোর পর, এবং আপনি যেটা বলছেন কোনো কারণ ছাড়াই, এটা আমি কিভাবে বিশ্বাস করি? কোনো কারণ ছাড়া বলতে কারণ এতটুকু দেখাচ্ছিল যে ওর বড় বোন রাজি না, ফুপুরা রাজি না। তো এই কথা বলতেছিল, তখন ও যখন ফোনে কথা বলে তখন ওর ফুপুর বাসায় ছিল। তো আমার রাগ এতই উঠলো যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি বললাম আমি আসতেছি তোমার ফুপুর বাড়িতে। তখন ওর ফুফাতো বোন স্বর্ণলতা আমাকে বলতেছে যে ভাইয়া আপনি যেতেন না, কারণ এখানে ও তো কিছু করার নাই, তো পরিস্থিতি শেখা, আম্মু খালামুনি এরা রাজি না, আপু রাজি না, এই কথা বলতেছে আমার। আমি বলতেছি যে ওরে দাও। তো আমার ওর বোঝানোর কথা শেষ করে ওরে দিল। দেওয়ার পর সানি আমার বলতেছে যে সম্পর্কটা ভেঙে ফেলেন, আমাদের আগানোর দরকার নেই, এখানে ওরা না করতেছে। আমি এতটাই ইনভলভ ছিলাম ওর ভিতরে যে আমি ওখান থেকে বের হওয়ার যে আসবো, মানে ওকে যে ভুলা থাকবো, এটা আমার পক্ষে পসিবল ছিল না।
ওকে। আমি বলতেছি তো আমি আসতেছি তোমার ফুপুর বাসায়। তো আমার প্রচন্ড সাহস নিয়ে আমি যেরকম আমি ওদের ওখানে যাইতাম। ওকে। তো আমি পরবর্তীতে আমি ওর ফোনটা রেখে আমি ওর ফুপুর বাসায় চলে যাই। তো যাওয়ার পথে ওর ফুফাতো বোনের বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়। পরে ওর ফুফাতো বোনের বয়ফ্রেন্ড আমার বলতেছে কই যাবো, বললাম যে আমি যেতেছি অমুক জায়গায়। কি হয়েছে? আমি কই যে সম্পর্ক ভাঙা ফেললাম, এটা করেন সেটা করেন, এগুলা কিরকম শুরু করছে, ওর এই ঝামেলাই শেষ করে দেন। ওকে। যাওয়ার পর সেখানে ওর ফুপুর আমি চিনতে পারিনি ফার্স্টে, ওর ফুপুর নিচেই ছিল। ওর ফুপু ডাকতেছে, আমি ওর ফুপুর কথাও শুনিনি, আমি উপরে সরাসরি উঠে গেছেন যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ। তো যাওয়ার পর নেহার কিন্তু আমার সাথে তখন ছিল। আমি যে কয়বারই শুনি একটা গেছি, প্রতিবারই নেহার আমাকে এসে সময় দিত। তো পরে নেহারের সামনেই আমি ওরে বললাম যে কি শুরু করছি। নেহার কি ওদের কোনো আত্মীয় হতো? পাড়া প্রতিবেশী। আর ওর ওই যে ক্লাসমেট ছিল, প্লাস ওর নেহারের আম্মুকে ধর্মের মা ডাকছিল। এটাই ছিল আর কি নেহারদের সাথে, আর ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। ওকে। তো সেখানে আমি ওরে বললাম যে তুমি আমারে শুরুতে না করতা, রিলেশন হইতো না, ফ্রেন্ডশিপে রাখতা, কত কি আছে, যদি কথা বলতে ভালো লাগতো তাহলে এই কাজ করতাম। তো এখানে তুমি রিলেশনে জড়াইলা, ফ্যামিলিগত ভাবে চলে গেলাম আমরা, তো তুমি এখানে এইসব করতেছো কেন? এইগুলা যেরকম বলার পর ওর ফুপু আসার পরে ওর ফুপুরে বললাম আমি জিনিসটা বুঝায় যে দেখেন এত দূর আমরা চলে গেছি। তো এর মাঝে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ও এই যে আমার বাবার সাথে যে দেখা, মানে আমার বাবা যা দেখে আসে, এরপর ও আমার ছোট খালামুনির বাসায় যায়। আমার ছোট খালামুনি ওর ইনভাইট করে যে আমাদের বাসায় আসো, আমার বাসায় আসো। আমার খালামুনি তখন প্রেগনেন্ট, তো আমি তো আসতে পারবো না, তুমি আসো আমার বাসায়। তো বলে ঠিক আছে আসবো। তো আমার ছোট খালামুনির বাসায় যে আসলো, আমাদের সবার বাসায় পাশাপাশি, আমার ছোট খালামুনির বাসায় আসলো। তো আসলো, ওখানে গেল আমার ওই খালতো ভাই, ছোট খালতো ভাই, ওটা ক্লাস 5-এ পড়ে। তো ওরা দেখলো, তো সবাই মোটামুটি জানে বিষয়টা যে আমাদের সম্পর্ক বা ফিউচারে আমাদের একটা বন্ধন হবে, এইসব জিনিসগুলা ওখানেও এরকম করতেছে। তো এই জিনিস নিয়ে আমি ফ্যামিলির কাছেও তো কিছু বলতে পারতেছি না, মুখ দেখাতে পারতেছি না, কারণ ফ্যামিলিরে বললে ফ্যামিলি বলবো যে তুমি তো পছন্দ করছো। আমরা কি বলবো, তুমি পছন্দ করছো, আমাদের যতটুকু কর্তব্য ছিল আমরা তো আমাদের কর্তব্য পালন করছি, এবং আমরা তো রাজি, সেখানে তো আমাদের কোনো সমস্যা নাই। সো তোমার এখানে অন্য কোনো প্রবলেম হলে সেটা তোমার প্রবলেম, এখানে তো আমাদের কিছু করার নেই। ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। তো পরবর্তীতে আপনার আমি ফ্যামিলিরও বলতে পারতেছি না। তো এরপর এরকম করেই যেরকম আমি ওর ফুপুরে যা বলি সব বিষয়গুলা ভাই না, যে আন্টি দেখেন এত কিছু হওয়ার পরে এখন কিভাবে ও আমার সাথে বলতেছে যে ব্রেকআপ করে ফেলবো। তো পরবর্তীতে ওর ফুপুরে বলার পর ওর ফুপু আমাকে বললো যে আচ্ছা তুমি কথা বলো, আমি আসতেছি নিচের থেকে। ওকে। তো সে চলে যায়। তারপর সেখানে ওরে বুঝাইলাম অনেক কিছু বললাম, বলার পর ও ওর মতোই আছে, ও কোনো দিকেই কোনো ইটি না। তো পরবর্তীতে ওর ফুপ্পু আসলো, আসার পর বললো যে বাবা রাত হইতেছে, তখন 9টা বাজে আসছে, তুমি বাসায় যাও, এই বিষয়টা দেখতেছি আমরা। তার ফ্যামিলি থেকে এই জিনিসটা নিয়ে ডিসকাস করা হবে। তো পরবর্তীতে আমি চলে আসি। চলে আসার পর ওর সাথে আমার ফোনে কন্টাক্ট কিন্তু প্রতিদিন আমাদের চলছে, প্রতিদিনই চলছে। তো পরীক্ষার হলে যাই, ওর বাবার সাথে দেখা হচ্ছে, বাবার সাথে কথা হচ্ছে, ওর সাথে কথা হচ্ছে, নেহারের ফ্যামিলির সাথে রেগুলার কথা হচ্ছে, মানে সবার ভিতরে একটা কমিউনিকেশন খুব ভালো ছিল। আমার বাবার সাথে ওর বাবার সাথে ফোনে কথা হচ্ছে। আর এখানে কিন্তু আমাকে ফোনের মধ্যে বারবার ব্রেকআপ করার কথা বলতো। আর এই নিয়ে আমি একটা মানসিক ডিপ্রেসে চলে যাই। তো মানসিক ভাবে ডিপ্রেস হওয়ার পরে আমি কিছু কি করবো আমি কিছু নিজে বুঝতেছি না। হঠাৎ একদিন আমাদের দেখা করার কথা, তো দেখা করার কথা আমি গেছি। তো তখন পরীক্ষা চলতেছে, ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে। তো আমাকে নেহার আয়েশা বলতেছে যে ওর আসতে দেরি হবে। তো তখন আর কি নেহার আর কি আমাকে আমার সাথে আসছে। আয়েশা বলতেছে যে ভাই তোমার আজকে কিছু কথা বলুম, জানি না তুমি কতটুকু শব্দ দিতে পারবা। তখন নেহারের সাথে তানভীর আসে। এটা কে বলছে আপনাকে? নেহার বলতেছে? হ্যাঁ, নেহার বলতেছে। আচ্ছা। কারণ নেহারের কাছে সানিফ মোবাইল ফোনটা ছিল। আচ্ছা। আর মোবাইল ফোনের ভিতরে মেসেঞ্জারটা ও আনইনস্টল করতে ভুলে গেছে। তো মেসেঞ্জারের ভিতরে ওর যাদের সাথে চ্যাট করতো, কি কি চ্যাট করতো সবকিছুই ছিল।
তো পরবর্তীতে ওর চ্যাট লিস্টে দেখা গেল যে নির্ঝর নামে একটি ছেলের সাথে ওর সাথে পরীক্ষা দিতেছে, ওই ছেলের সাথে ওর রিলেশন চলতেছে। এই জিনিসটা আমি জানতে পারলাম। তো আমি মেসেজগুলো দেখলাম ওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে, দেখার পরে আমি এগুলো টোটাল শিওর হলাম যে ওর একটা ছেলের সাথে রিলেশন আছে, আমার সাথে রিলেশন বা আমার সাথে বিয়ে পর্যায়ে কথা চলতেছে, এর মাঝখানে আরেকটা ছেলের সাথে ওর রিলেশন। এটা জানার পর আপনার আমি ওরে যে জিজ্ঞাসা করলাম যে তোমার কি কারোর সাথে রিলেশন আছে? বলতেছে হঠাৎ এই কথা মনে আছে কিনা? কয় না, আমার যা রিলেশন ছিল একজনের সাথেই তো ছিল। তো এই কথা বললো পরে আমি কই, আচ্ছা ঠিক আছে। তো ওই যে ফেসবুক মেসেঞ্জারে যে ওরা নাম্বার লেনদেন করছে, মানে নাম্বার দিছে নিছে একজন আরেকজনের থেকে, তো ওখানে যে কটা নাম্বার ছিল ওর ফোন লিস্টের ভিতরে যে কটা নাম্বার ছিল আমি নাম্বারগুলো কালেক্ট করি, যে মেসেজের লিস্টের নাম্বারগুলো নিয়ে আমি ফোন দিই। 3টা নাম্বার পাইছিলাম, 3টা নাম্বারই নির্ঝরের। একটা নির্ঝরের স্যার ইউজ করে, নির্ঝরের স্যারের মোবাইলে নির্ঝর ফোন দিছিল, আরেকটা হচ্ছে নির্ঝরের বাসার নাম্বার, আর একটা নির্ঝর নিজে ইউজ করে। 3টা নাম্বার, একটা টেলটক, একটা বাংলালিং, আর একটা হচ্ছে রবি। এই নির্ঝরের সঙ্গেই সানির সম্পর্ক। তো আমার সাথে রিলেশন চলাকালীন, মানে বিয়ের যে কথাবার্তা চলতে, সম্পর্কটা কি নির্ঝরের আপনার সাথে সম্পর্ক শুরু হওয়ার পরে হয়েছে নাকি তার আগে থেকে ছিল? না না, আমার সাথে রিলেশন হওয়ার পরে এবং বিয়ের কথাবার্তা যখন চলে তখন ওদের মাঝে সম্পর্কটা হয়। আপনার তখন সম্পর্কের বয়স কত? আমার তখন সম্পর্কের বয়স প্রায় 4 মাস চলে। ওকে। কারণ আমাদের সবকিছুই তো দ্রুত ছিল, বিয়ের কথাবার্তা সবকিছুই একবারে ফিল্মি স্টাইল ছিল, খুব তাড়াহুড়ার ভিতরে, আর সবকিছু খুব দ্রুত গতিতে। তাড়াহুড়ো মানে কি? আমার তো মনে হয় জেট প্লেনের গতি এত বেশি না, যত তাড়াহুড়ো আপনারা যাচ্ছেন। ও তো আপনার চেয়েও ফাস্ট। এটা করে পুরো ফ্যামিলিতে নিয়ে গিয়ে ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে আরেকজনের সাথে শুরু করে দিয়েছে, যদি আপনার কথা সত্যি হয়ে থাকে। হ্যাঁ, তো পরবর্তীতে আমি ফোন দিই, তো নিজের ফোন রিসিভ করে না। তো 3টা নাম্বারে আমি ফোন দিই, তো 3টার ভিতরে একটা ফোন আসে, একটা কল ব্যাক আসে আমার কাছে। আসার পর আমি স্পিকার দিই, স্পিকারে আমি বলি হ্যালো কে? বলতেছে আপনি কে? মাত্র মিস কল দিলেন। এটা কি আপনি কাকে দিয়েছেন? নির্ঝরকে দিয়েছেন? 3টা নাম্বারই নির্ঝরের ছিল। তো নির্ঝর বলতেছে, আমি আর কি আমাকে বলতেছে যে আপনি কে, আমাকে মিস কল দিলেন। তো আমি বলতেছি ভাই আমি তো আবার ফ্রেন্ডকে দিছিলাম, আপনার নামটা কি? পরে ওর অ্যাড্রেসের কথা বলতেছে আমি অমুক জায়গায় নির্ঝর। বলতেছে ও আচ্ছা সরি ভাই, আমি তো চিনি না আপনারে, আমার মনে হয় রং নাম্বারে চলে গেছে বলে রেখে দিছে। ও তখন সম্পূর্ণ যে আমি সবকিছু জেনে গেলাম, বাবা থেকে খেয়ে গেছে। তো এখন ও কি করবে কিছুই বুঝতেছে না। আর ও আমার পাশে বসা, ও যে ওখান থেকে উঠে যাবে তারও কোনো ওয়ে নাই। তো এখন মুসরামুসি শুরু করছে, উঠে যাবে সানি। হ্যাঁ সানি। তো আমাদের সামনের চেয়ারে বসা ছিল তানভীর আর নেয়ার। আমি তো সানির সাথে খুব রাগ বিহেভ করতেছি যে তুমি এরকম করছো কেন, কোনো হাতাহাতি না, এখানে শুধু মুখে কথাবার্তা। তো পরবর্তীতে সানি বলতেছে যে চলেন এখান থেকে, চলেন, মানুষজন হাসবে, মানুষজন দেখতেছে, এখান থেকে চলেন। আমি বলবো এখান থেকে চলুন মানে আমার অ্যান্সার দিয়ে যাওয়া আগে, আমারে এত পেরেশান দিতেছো, ডাইরেক্ট যেভাবে বলছি ওরে যে আমারে এত প্যারা দিতেছো, তো তুমি এখন এদিক দিয়ে নিজে দিয়ে সুখী আছো, আমি প্যারা নিয়ে পড়ালেখা আমার সব গোলবাল হয়ে যেতেছে, তুমি দিয়ে এখানে সুখী আছো। তো এখানে এইসব কথা বলার পরে ও আমাকে বলতেছে যে চলেন বাইরে চলেন। পরে আমরা বাইরে যাই, বাইরে যাওয়ার পর সানি ওদের এলাকার একটা, তখনও সানি স্বীকার করে নাই? না, তখন সানি স্বীকার করে ফেলছে। আসেন বাইরে আসেন, এ বিষয়ে আমি আপনার সব বলতেছি কি হয়েছে ঘটনাটা। ওকে। তো পরে ও বাইরে আসে, বাইরে আসার পর ওদের এলাকার একটা মাঠ আছে, ওই মাঠের ওখানে যেরকম যাইতেছে, তো হাঁটতেছে আর হাঁটতেছে, ও কিছু বলে না, মানে ও আমার রাগটা থামাইতেছে। কারণ মানুষের হাঁটার গতিতে কিন্তু আপনি দেখবেন যে খেয়াল করে যে আমি অনেক জিদে এখন কন্ট্রোল করতে পারতেছি না, তখন আমি যদি একসাথে আর কি 10-15 মিনিট হাঁটাহাঁটি করি তখন জিদটা কন্ট্রোল হয়ে আসে, রাইট, একটু জিদটা থামে। তো ও ওই জিনিসটাই করছে। তারপর ও এখানে আমাকে আর কি আমাকে বলতেছে যে একসাথে পরীক্ষার হলে পড়ছে, তো ওর নাম্বারটা নিছি, ও খুব ভালো পড়ালেখা করছে, তো ওর থেকে দেখা লেখার জন্য, এর জন্যই ওর সাথে একটু ভাও দিচ্ছে, এটা অন্য কিছুই না। তো এই নিয়ে সহজে কি আর মানা যায়? ও আমার সাথে এরকমটা করলো, তো এটা তো সহজে মাইনে নেওয়া যায় না। রাইট। তো এই নিয়ে আমাদের একটু চিল্লাচিল্লি হলো, রিলেশন ব্রেকআপ হয় না,
রিলেশন কন্টিনিউ, মানে চলতেই আছে, রিলেশনের মতন চলতেছে, ঝগড়াঝাটি সবকিছুই চলতেছে, এমনকি আমাদের রিলেশনটা ফ্যামিলি হয় শুধু না, কিন্তু আপনি এটার পরও ফ্যামিলি বলছেন কিভাবে, যখন আপনি প্রমাণ হাতে নাতে পেলেনই যে নির্ঝরের সাথে এরকম একটা সম্পর্ক ওর চলছে? সাথে সাথে নির্ঝরের সাথে ব্রেকআপ করে ফেলে। কেন শুরু হয়েছিল আপনি জিজ্ঞেস করেননি সেটা? ওই যে বললাম যে পরীক্ষার হলে একসাথে সিট পড়ছে, তাই তাতে কি শুরু হতে পারে? ওই যে মানে আপনার মধ্যে কোনো দুর্বলতা ছিল কিনা? না দেখা দেখি করে লিখবো, এটাই তো। আমি তো ওর প্রতি সম্পূর্ণ উইক। আমার দুর্বলতাটা হচ্ছে যে আমি ওর প্রতি ইন্টারের বয়স, ফ্যাক্টটা হচ্ছে এটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের সময়। এই সময়টাতে এরকম অনেকগুলো ডাইমেনশন জীবনে চলে আসে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তবে এগুলো নিয়ে খুব সিরিয়াস হয়ে ফ্যামিলি পর্যায়ে যাওয়াটাই হচ্ছে চরম ভুল, কারণ এগুলোর জন্য সময় দিতে হয়, এবং বাবা মায়ের জায়গাটা থেকেও এগুলো নিয়ে সিরিয়াসলি স্টেপ নেওয়াটাও আরো বড় রকমের ভুল। হ্যাঁ, টেক কেয়ার করতে হবে, একটা ফ্রেন্ডলি রিলেশন অবশ্যই ছেলে মেয়ের সঙ্গে রাখতে হবে যাতে করে তার শেয়ার করতে পারে, কিন্তু সেটাকে সিরিয়াসলি ভেবে ফ্যামিলি ডিলে চলে যাওয়া এবং এটা আসলেই বড় একটা ভুল। এতে করে জীবনটা অনেক বেশি জটিল হয়ে যায়, এবং যেটা ওর ক্ষেত্রে হয়েছে। বলেন তারপর। তো নির্জয়ের সাথে ব্রেকআপ করার পর আমি ওর ফেসবুক অ্যাকাউন্টটা চেক করি বলতে আমি আইডি পাসওয়ার্ড নিয়ে আমি ঢুকি। তো আইডির পাসওয়ার্ডটা নেহারি আমাকে দেয়। নেহার আইডি পাসওয়ার্ড জানতো? হ্যাঁ, নেহারের মোবাইলে যখন লগ ইন করছিল তখন নেহার আর কি সেফ ছিল, তো কুকিজ থেকে ওখান থেকে দেখে তো আমাকে দেয়। দেওয়ার পর আমি পাসওয়ার্ডটা জানতে পারি। এটা আপনি লগ ইন করে রাখতেন, কার সাথে চ্যাট করে কি করে না? আমি লগ ইন করে রাখতাম না, আমি একটা সাইবার ক্যাফে যা বসি, আমি ওখানে যাওয়ার পর আমার সাথে আমার ফ্রেন্ড ছিল মামুন আর সদা হচ্ছে ওর গার্লফ্রেন্ড। তো সদাও আমাদের সাথেই পড়ে। তো সদা, আমি আর মামুন, আমরা তিনজন কম্পিউটার দিয়ে আমি বললাম যে দেখ দোস্ত, এরকম ঘটনা। তো ওরা তো গালাগালি বহুত কিছু করতেছে আমাকে, যে তুই কেন এই রিলেশনই করতেছিস। আমি তো ওরে বুঝতেও পারতেছি না, আমার ছাড়তেও পারতেছি না, দূরেও রাখতে পারতেছি না। আমি কি করবো? আমি ওরা ছাড়ার কথা একবার চিন্তা করলে আমার 10-12টা ধরে রাখার কথা চিন্তা মনে আসতেছে। মানে আমার আবেগ এতটাই কাজ করছে যে আমার বিবেকটা বিলুপ্ত হয়ে গেছে। বাহ, শব্দ পেলাম একটা এখানে, আবেগ এবং বিবেক। আবেগ যেখানে অনেক বেশি কাজ করে, বিবেক সেখানে অসহায়। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই উই সে এভরিথিং ইজ ফেয়ার, লাভ এন্ড ওয়ার। মানে ভালোবাসা এবং যুদ্ধে সবকিছু ফেয়ার, যদিও আসলে সবকিছু ফেয়ার করে টিকে থাকাটা খুব মুশকিল হয় না আসলে শেষ পর্যন্ত, কারণ শেষ পর্যন্ত যুক্তিরই জয় হয়। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা ফেসবুকের 2 বছরের চেকলিস্ট ঘাটলাম। 2 বছরের চেকলিস্ট ঘাটার পর দেখলাম, হ্যাঁ ওর চেকলিস্ট ঘাটলাম, এটা দেখলাম যে 2 বছরে ও অনেকগুলা ছেলের সাথে রিলেশন করছে, ব্রেকআপ করছে। ওর ফেসবুকের থেকে আমরা জানতে পারলাম। আইডি গুলা নিলাম, দুজন মিলে করেছেন না, ফ্রেন্ডের সাথে শেয়ার করে আমরা সাইবার ক্যাফে বসে, পাসওয়ার্ডটা আমাদের কাছে ছিল। পাসওয়ার্ডটা পেলেন কিভাবে? পাসওয়ার্ডটা নেহারের মাধ্যমে। নেহার তো মোবাইলে লগ ইন করে, নেহার তো জানার কথা না। নেহারের ওখানে ও শো পাসওয়ার্ড করে বা কোনো। আচ্ছা, ওকে। তো এটা নেহারি আর কি পাসওয়ার্ডটা এমন টাইপেরই ছিল। ওর ছোট ভাই আছে একটা, ওরা, আমি ওর ফ্যামিলির বিষয়ে তো বলিনি, ওরা 3 বোন 1 ভাই। 3 বোনের ছোট ও, আর ওর পরে হচ্ছে ভাইটা সবার ছোট। ওর ভাইটা আমার বয়সী। তো আমরা ওই সাইবার ক্যাফে যখন আর কি পাসওয়ার্ডটা লগ ইন দিলাম, লগ ইন দেওয়ার পর আমরা মেসেঞ্জারটা চেক করলাম, মেসেজগুলো চেক করে 2 বছরের আমরা টানা মেসেজ চেক করলাম। আপনি যখন লগ ইন করছেন কোন একটা আইডি থেকে, ওরটা কি মোবাইল নাম্বারের সাথে সিনক্রোনাইজ করা ছিল না? না, ওর নাম্বারের সাথে সিনক্রোনাইজ করা ছিল না, কোনো পারমিশন চাওয়ার কথা, কারণ মোবাইল একটা টেক্সট আসার কথা। এবং আমি যেহেতু ফেসবুক আইডি নিয়ে কথা হচ্ছে, আমি সবাইকে বলবো যে 2 ওয়ে ভেরিফিকেশন একটা বলে একটা ব্যাপার আছে। 2 ওয়ে ভেরিফিকেশনটা হলেও এমন একটা জিনিস যেটা আপনার আইডিটাকে মোস্ট সিকিউর করবে। এটা যেটা হচ্ছে যে আপনার সেল নাম্বারটা দিয়ে আপনার আইডিটাকে সিনক্রোনাইজ করতে হবে। এতে করে অন্য কোথাও যে কেউ যদি ওপেন করতে চায়, নতুন কোনো ব্রাউজারে ওপেন করলে, ইভেন নতুন না, পুরোনো ব্রাউজারেও যদি আপনার সেখানে সেভ করে না রাখা হয়, আপনাকে যদি পিসিটা না চিনিয়ে দেওয়া হয়, মোবাইলটা যদি না চিনিয়ে না দেওয়া হয়, তো যতবারই লগ ইন করবে ততবারই আপনার সেলফোনে একটা নোটিফিকেশন আসবে, কিংবা আপনার সেলফোনে একটা কোড পাঠানো হবে। ওই কোডটা না দেওয়া পর্যন্ত সে আইডিতে ঢুকতে পারবে না। অর্থাৎ এটা হচ্ছে মোস্ট সিকিউরড পাসওয়ার্ড সিস্টেম ফেসবুকের জন্য। এটা ফেসবুকও ফলো করে, জিমেইলও ফলো করে। এইটা করা ছিল না। এটা ওর করা ছিল না। ওর
ওর ছিল ইয়াহু মেল। আচ্ছা, ছিল এই করলে যেটা হতো যে এটা কিন্তু অনেক হার্ড একটা মেল। রাইট, করলে যেটা হতো যে আপনি ওই আইডিতে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর মোবাইলে এসএমএস চলে যেত বা ও একটা নোটিফিকেশন পেত। Notification এখানে পেত, ওখান থেকে deactive করে দিলে সিস্টেম চালু করা আছে Right. যে আপনার যে ডিভাইস চেকিং অ্যাক্টিভিটি লগ, জি। এটা যদি চেক করেন তাহলে দেখতে পারবেন আপনি কি কি করছেন, রাইট কোথায় লাইক দিচ্ছেন, কোথায় কমেন্ট দিচ্ছেন। এটা হলো অ্যাক্টিভিটি লগ। রাইট। আর আপনি যদি জেনারেলে যান অ্যাকাউন্ট সেটিং এ, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি লগে তো হচ্ছে আলটিমেটলি আইডি থেকে ঢোকার পরে যার আইডি সে হ্যাঁ। দেখতে পাবে, কিন্তু আপনার আমি যদি অ্যাক্টিভিটি লগ অফ করে রাখি আপনি তো দেখতে পারবেন না আমার না, অ্যাক্টিভিটি না, লগের না। কাহিনী কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা পরে আমি মনে করেন আপনার ওখানে যাই, ওর অ্যাকাউন্টে যাই 2 বছরের চ্যাট লিস্ট ঘেটে যা যা পাই, সেটা হচ্ছে ওখানে ওর পাশের ঘরে ওর ভাড়াটিয়া, ওদের নিজস্ব বাড়ি, শুনে একটা, ওর পাশের ভাড়াটিয়া ছেলেকে ও কাকা বলতো। ওর যে বয়স অনেক সিনিয়র, তো কাকা বলতো। তো সে ছিল সিঙ্গেল, তো সে অনার্স কমপ্লিট করে মাস্টার্স করতেছে এরকম টাইপ। তো পরবর্তীতে আমি ওখানে মেসেজে যেরকম দেখি যে আমাকে সবসময় বলতো যে আমি অমুক কাকার সাথে কথা বলতেছি বাইটে, আপনাকে পরে ফোন দিই, ফোনের মাঝে রেখে দিত। তো দেখি যে 2 বছর আগের চ্যাট লিস্টে যে ওর কাকার সাথে, ওই কাকাটার সাথে ওর চ্যাটিং হতো এরকম যে ওর কাকা ওকে বিভিন্ন নেগেটিভ প্রপোজাল দিত। তানভীর শেখ, তারপরে কি হলো? এগুলো তো পেলেন সবকিছু আপনি। আমি পাওয়ার পর আমি ফার্স্ট ওকে জিজ্ঞাসা করি না যে এগুলা কি। আমি স্বাভাবিকভাবে ওর সাথে কথা বলি, কিন্তু আমার কথার ভিতরে দেখে যে আমি রাগান্বিত। আমি কোনো কিছু একটা নিয়ে খুব রাগ আমার ভিতরে কাজ করে। মানে আপনি বলেননি, মানে ফেসবুকে এগুলো পেয়েছেন? বলিনি, আমি ঢুকছি। তো ফোনে আমি কিছু না বলে আমি সন্ধ্যা ওর সাথে দেখা করি। তো ওর সাথে দেখা হয়, হওয়ার পর আপনাকে আমার একটা প্রশ্ন আছে, আপনি তার অতীত জীবন কেন ঘাটতে গেছেন? আপনি কি সাম্প্রতিক সময় কিছু পেয়েছেন আপনার সাথে থাকা অবস্থায়? আমার সাথে থাকা অবস্থায় ওই যে নির্ঝরের সাথে, ওটা তো আপনি সামনাসামনি ফেস করলেন, বাট ফেসবুকে কিছু পেয়েছেন কিনা? ফেসবুকের ভিতরে, হ্যাঁ ফেসবুকের ভিতরে আমি ঢোকার পরে আমি আরো অনেক কিছু পাইছি। আচ্ছা, তো আপনি থাকাকালীন অবস্থায় সেগুলো হয়েছে? হ্যাঁ, আমি থাকাকালীন সেগুলো হয়েছে, এবং ওর সাথে ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে খুব ভালো একটা রিলেশন। সন্ধ্যার সময় দেখা করলাম, দেখা করে আমি ওরে বলতেছি যে কেমন বিবেক, চাচা হয়ে ভাতে চিরে খারাপ ফসল দেয় এটি। তো ও না খুব মনোযোগ সহকারে শুনতেছে জিনিসটা। ও বুঝেনি কার কথা বলছেন? ও বুঝেনি। পরবর্তীতে আমি ওরে বুঝাই যে পুরো ডিটেলস টাইম বলি যে আমি এরকম 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 ঘটনা, এই তোমার মতে কি বলে। আমার এই কথা বলার পরে ও আমার বলতেছে এগুলো যার যারই, এই কারণে আমি পছন্দ, ছেলের চাঁদকে পছন্দ করি না, ঠিক আছে, এই বলতেছে। পরে আমি বললাম আচ্ছা, যে মেয়ে নাকি এটা সায় দিয়ে যায়, ওই ছেলেকে সায় দিয়ে সে এড়ায় তার সাথে সম্পর্ক রেখে যায়, চাচা ভাতিজির সম্পর্কই রাখছে, কিন্তু এটা বিশ্বাস কিভাবে হবে, বাস্তবে তো আর ওটা দেখি নাই। তো ওই বিষয়ে আমি শিওর হইতে পারতেছি না। তখন ওরা আমি পরে বলি যে তোমার ওই কাকা তোমার এরকম এরকম বলে আর তুমি এগুলা সায় দিয়া যাও না। তো পরে আমার বলতেছে আপনি জানলেন কিভাবে? আমি তোমার ফেসবুকে ঢুকছিলাম, পাসওয়ার্ড হ্যাক করছে, পাসওয়ার্ড জানতে না, পাসওয়ার্ড হ্যাক করছে, তোমার অ্যাকাউন্ট হ্যাক করে আমি ঢুকে গেছি, ঢুকে আমি সব খাইটা নিছি। তখন ও আমার কাছে সবগুলাই স্বীকার করছে। আমার কাছে তখন রিলেশন থাকাকালীন ও আমার কাছে মিথ্যা কথা বলার সুযোগ পেত না। যখন আমি ওরে ধরতাম, আমি শিওর হয়ে তারপরে ওরে ধরতাম, তখন আমার কাছে স্বীকার যেত যে হ্যাঁ আমি এই জিনিসটা করছি বা এরকমটা, এই পুরো ডিটেলসটা বলতো। তো পরে ওর সাথে পাস্টে কতজনের সাথে রিলেশন ছিল, তো এটা নিয়ে আমার একটা ইন্টারেস্টিং আসলো যে ওর অতীত একটু ঘাইটা দেখি, কারণ ওর কথার সাথে তো ওর অতীতটা মিললো না। তখন আমি ওর অতীতটা ঘাটতে চাই, তখন আমি নিজেই স্বেচ্ছায় ঘাটতে চাই, যার সাথে আমি ফিউচারে থাকবো, যার সাথে আমি ফিউচারটা পার করব, তার অতীতটা কেমন এটা অবশ্যই আমার জানা দরকার, কারণ ফিউচারে যাতে আমার ওই অতীতটা জানি ফিউচারে না আসে। কারণ আমাদের মাঝে, আমাদের লাইফে পাস্টের অনেক কিছু আছে, ফিউচারে এসে এমন একটা জিনিস খাড়া করে যে আমাদের ফিউচারটাই নষ্ট করে দিয়ে যায়। সেই হিসাবে যেরকম আমি ঘাটতে গেলাম, ঘাটতে যাই আমি দেখলাম যে ওই ফেসবুক থেকে যে লিস্ট গুলা পাইছি, এরপর ওর ফোনটা আমার কাছে ছিল, আমার হাতে, আমার ওর ফোনটা আমি ধরতাম, তো কল লিস্টটা ডিলিট করে দিয়ে আসতো। ও যখন আমার সামনে আসতো কল লিস্টটা ডিলিট করতো, কেন করতো এটা আমি বুঝতে পারতাম না। তো এগুলা যেরকম ও নিজেই সন্দেহগুলো আমার ভিতরে তৈরি করে দেয়, আর একবার সন্দেহ তৈরি হলে এই সন্দেহটা বহু দূর যায়, সেটা ত্যাগ করা পসিবল। তো পরবর্তীতে আপনার ওর সম্পর্কে জানার জন্য আমি কোম্পানির ওয়েব পেজে চলে যাই,
কোম্পানির ওয়েব পেজে নিজের অ্যাকাউন্টের যে কল লিস্ট আছে 1 উইকের কল লিস্ট, মানে 1 সপ্তাহের কল লিস্ট নিজেই দেখা যায়। তো আমি ওর ফোনটা আমার হাতে রাখি, রেখে আমার সেল ফোনটা দিয়ে আমি ওয়েব পেজে ঢুইকা আমি একটা কোড পাঠাই। তো আই টোকেন আসে, তোর মোবাইলে আসছে আই টোকেনটা আসছে পরে আমি আস্তে করে ওই মেসেজটা ডিলিট করে দিই, যাতে ও বুঝতে না পারে। ও তো দেখছে যে আমি 2 হাতে 2 ফোন চালাইতেছি, তো বুঝতেও পারেনি যে আমি কি করতেছি। তখন আমি ঢুইকা আমি ওর 1 সপ্তাহের কল লিস্টটা দেখলাম। ঢুইকা আমি ওই একটা আইডি বানালাম ওর নাম্বারের উপরে ওয়েব পেজের। তো আইডি বানায় আমি ওইটাতে দেখতেছি যে ও 1 সপ্তাহে আমার সাথে কথা বলার পর কার সাথে কথা বলতেছে, কিভাবে বলতেছে, বা আর কি কত মিনিট বলতেছে, আমাকে কি বলে রাখতেছে, আর ও কি করতেছে। তখন কিন্তু এইভাবে আমি ওর জিনিসগুলো দেখতে পারলাম। আর আজকে এই রেডিওর মাধ্যমে ও জানতে পারতেছে যে আমি কিভাবে ওর জিনিসগুলো আমি সংগ্রহ করছি, তথ্যগুলো। আর আমার তথ্যগুলো ও কেন ইগনোর করে যেতে পারে না, সত্য ছিল। কারণ এখানে আপনার কল লিস্টটা কিন্তু ও ডিলিট করতে পারেনি, কোম্পানির ওয়েব পেজে ও ডিলিট করতে পারেনি, এটা ওর মেনে নিতে হয়েছে। ওর মেসেজিং ও মোবাইল থেকে ডিলিট করেছে, ফেসবুকের ওর কনভার্সন ডিলিট করছে, কিন্তু ফেসবুকে কপি কনভার্সন থেকে যায়, যে এটা আমি অন্য ডিভাইসে লগইন দিলে পরে আমি ওই কনভার্সনটা দেখতে পারবো। আর আমার আইডির পাসওয়ার্ডটা ওর কাছে ছিল, আমার আইডিটা টোটালি ওর কাছে ছিল, আমার ব্যাংকের এটিএম কার্ড ওর কাছে থাকতো, আমার সেলফোন ওর কাছে থাকতো। কল লিস্টগুলো দেখার পর আমি বুঝতে পারলাম যে ওর রিলেশন তো চলছেই, আরো বিভিন্ন মানুষের সাথে কথা বলছে। তো এই বিষয়ে ওরে আমি আবার করলাম। তো ও কি করতো, আমি যখন ওরে নিয়ে এইসব নিয়ে আমি ওরে জিজ্ঞাসা শুরু করতাম, তখন ও ফ্যামিলি প্রেশার টান দিত, ফ্যামিলির থেকে বিয়ে দিবে না, ফ্যামিলির থেকে বড় পুরো অশান্তি হইতেছে। আমি চাই, আমার আব্বু চায় না, আমিও চাই না যে একটা মেয়ের কারণে তার আরেকটা মেয়ের সংসার ভেঙে যায়। আর এটা স্বাভাবিক, কেউই চায় না, আমিও চাই না যে একটা নতুন সম্পর্ক তৈরি হওয়ার জন্য পুরনো সম্পর্কটা ভেঙে যায়। কিন্তু এখানে প্রশ্ন একটা থাকবেই যে তোমার বড় বোন জামাইয়ের বা বড় বোনের সমস্যাটা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো ভালো, আমার ইনকাম সোর্স নাই, তুমি বলতেছো ইনকাম সোর্স নাই, বাট আমার বাবা বলতেছে যে আপনার মেয়ের যাবতীয় যা কস্ট আছে সব আমরা বহন করবো। ওর ফ্যামিলির থেকে বলতেছে যে বাবার কাছে কেন চাপে, বিয়ে করতেছে ওর কাছে চাপে। তো আমি যেহেতু আমার বাবার আন্ডারে, আর আমার বাবা আমাকে অনেক ভালোবাসেন, যার ফলে সে আমাকে কোনো কাজে, আমার দোকানে কিংবা কোথাও কোনো ইটিতে সে আমাকে বসায় না কখন। তার না বসানোর একটাই কারণ যে তুমি কাজ করবা কেন, আমি যা কামাইতেছি তা তো তোমাদের জন্যই, তো তোমাদের যা দিতেছি তাতে কি তোমাদের হয় না আরো প্রয়োজন? তো এখানে তো আর কিছু বলার থাকে না। আমি সানিকে আর কি যখনই প্রেশার দিই, ও আমাকে প্রেশার দেয়। তো দুজনের ভিতরে প্রেশার দেওয়া নেওয়া হচ্ছে। তো এমন একটা পর্যায়ে আসলো, মানে একটা মানুষের যে একটা লিমিটেশন থাকে, লিমিটেশনটা ও ক্লোজ করে ফেলছে। ইন হোয়াট সেন্স? কি করেছে সে? একাধিক রিলেশন তো করছি, আর ওর যে এক্স বয়ফ্রেন্ডের যে কথাটা বলছিল নাদিম, আমার কাছে যে বলছিল, ইনফ্যাক্ট ও সব বয়ফ্রেন্ডের কাছে এই কথাটা বলছে যে নাদিমের সাথে আমার রিলেশন ছিল। তো ওই নাদিমের সাথে ওর প্রতিনিয়ত কথা হতো, এবং নাদিমও আমাদের রিলেশন সম্পর্কে সব জানতো। নাদিম আমাকে ফোন দেওয়া বলতো যে তুমি তো ওরে জোর করে ধরে রাখছো। আমি জোর করে ধরে রাখছি মানে? ও কিন্তু আমার কনফারেন্সে শুনতেছে নাদিম যে কথাগুলো বলতেছে। ওকে। তো নাদিম আমাকে বলতেছে যে ও তো আমার ফোন দিয়ে বলে। ও নাদিম কি এটা জানতো যে কনফারেন্সে আছে? না, নাদিম এটা জানতো না। আচ্ছা। তো ও নাদিম আমাকে বলে যে নাদিমের কাছে ও অনেকভাবে বিভিন্নভাবে সহযোগিতা চেয়েছে, কোন মেয়ে দিয়ে আমাকে ওর প্রতি যে আমি উইক, এই দুর্বলতাটা কাটানো যায় কিনা, এগুলো ও চাইছে, কিন্তু এগুলো কোনোভাবেই সম্ভব হয়নি। নাদিম ওকে হেল্প করেনি। কোরবানি ঈদ সামনে, তখন আমাদের রিলেশনের বয়স প্রায় 8 মাসের কাছাকাছি চলে আসছে। 3-4 দিন আগে আমি ওরে বলি যে তুমি যে আমার সাথে এরকম করতেছো, আমি আর চাপ নিতে পারতেছি না, আমি কিন্তু কোন একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবো, আমি তোমার ক্ষতি করবো না, আমি যতদিন বেঁচে আছি আমি তোমার ক্ষতি করবো না, আমার ধারে তোমার ক্ষতি হবে না, কিন্তু আমি আমার নিজেকেও কিন্তু আমি সুস্থতায় রাখবো না। কারণ আমি তখন মানসিক ভাবে এমন ভাবেই হয়ে গেছিলাম যে এক প্রকার বলা যায় যে মানসিক রোগী। কারণ ও রিলেশনশিপ ব্রেকআপ করতে চাইতো, আপনি যেভাবেই হোক সেটাকে ধরে রাখতেন। এত ফল্ট পাওয়ার পরেও আমি ওকে ধরে রাখতাম, কারণ আমি ওর প্রতি কেন জানি খুব ইন্টারেস্ট ছিলাম।
এগুলো একটু খেয়াল করবেন, এটা খুব 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 ইম্পর্টেন্ট। এবং রিলেশনশিপের ক্ষেত্রে এই জিনিসটা খুব হয়, এটা আবেগটাই কাজ করে। রাইট। এবং এক পক্ষ যদি আরেক পক্ষকে ডিনাই করে, অপর পক্ষের আগ্রহ আরো বেশি বেড়ে যায়। ওর ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে, এবং সেটার রেজাল্ট ভালো হয় না আসলে। তো পরবর্তীতে আমি ওর সাথে এরকম ফোনে কথা বলার পর ও আমাকে দুপুর দিকে আর কি আমরা কথা বলার পর ও আমাকে অনেক কিছু বলার পর আমি ফোনটা রেখে দিই। ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলে আমি ফোনটা রেখে দিই। রেখে দিয়ে আমি আমার বেডরুমে যাই। যাওয়ার পর সেখানে ছিল আপনার চাদর, দড়ি টড়ি পাই না, তো পরে চাদরটাকে আমি সেলিং এর সাথে না করে আমার ঘরের উপর আবার হুক আছে, মানে ওই যে আপনার দোলনা ঝুলানোর জন্য হুক আছে। তো ওই দোলনা ঝুলানোর জন্য যে হুকটা ওটা ছাদের সাথে করা, মানে ডাইরেক্ট ঢালাই দেওয়া, লোহাটা বের করা উপরে ঢালাই দেওয়া। তো আমি ওইটার সাথে চাদরটা দিই। দেওয়ার পর আমার গলায় আমি লাগাই, আমি সাথে সাথে ঝুলে পড়ে। ঝুলে পড়ার পর আমার আম্মু, আমার ছোট ভাই। ঝুলে পড়ার পর আপনার ফিলটা কি হচ্ছিল সেটা আগে বলেন। আমার ফিলটা আমার শুধু আমি চোখটা বন্ধ করে রাখছিলাম। আমি চোখটা বন্ধ করে শুধু আমি কল্পনা এতটুকুই ভাবতেছিলাম যে আমি কেন এই ভুলগুলা করলাম, আমি ওর সাথে কেন রিলেশন করতে গেলাম, আর আমার ভিতরে কি এমন কমতি হয়ে গেল যার কারণে ও এরকম করতেছে। ঠিক আছে, আপনি কষ্ট পেয়ে কাজটা করতে যাচ্ছেন, বাট আপনার কষ্টের বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যখন এই জিনিসটা আপনার গলায় হয়ে গেল, আপনার শারীরিক কষ্ট কিরকম হচ্ছিল? আমার শারীরিক কষ্ট বলতে আমার তখন ধ্যান ধারণা ওখানেই ছিল। তখন আমার গলার ভিতরে আর কি যখন ছিল তখন আমি শ্বাস নিঃশ্বাসটা নিতে পারতেছিলাম না, আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছিল। তো বন্ধ হয়ে যেতেছিল, তো আমি ওই যখন ঝুলতেছিলাম, তো ঝুলার পাশে আমার ওই ঝুলতে ঝুলতে আর কি ওয়ার্ড্রোব ছিল, ওয়ার্ড্রোবের সাথে আমি একটা বাড়ি খাই। তখন আমার অলরেডি সেন্সটা আমার ডাউন হয়ে গেছে, তো আমার আর কিছু, তো আমার মা, আমার ছোট ভাই, ওরা যেরকম চিল্লাচিল্লি করা, আমার চাচা, ছোট চাচি আমাদের পাশের বাড়ি তাদের, তারপর ভাড়াটিয়া, এরা সবাই যেরকম জড়ো হইয়া, এলাকার মানুষজন জড়ো হইয়া দরজা ভেঙে আমার ওখান থেকে আর কি আর ওই ইটা কেটে ফেলা যেরকম আমাকে ওখান থেকে উদ্ধার করে। তো যখন উদ্ধার করে তখন আমার তখন সেন্স ছিল না, তখন কি কি হয়েছে তা আমি জানিও না আর বলতে পারবো না, কারণ আমি যতটুকু শুনছি ততটুকু, যে লাস্টের কথাটুকু আমি বলি, যে যতটুকু শুনছি সেখানে যে আমার আব্বু সানির আব্বুকে ফোন দিয়ে বকাবকি করতেছে যে আমার ছেলের যদি কিছু হয় আমি কিন্তু আপনার গোষ্ঠীরে ছাড়বো না, আমি পুরো গোষ্ঠীরে আমি দেখে ছাড়বো। তো এইসব যেরকম আমার আব্বু বলতেছে, আমার ফ্যামিলি থেকে করতেছে, তো ওরাও শক যে আমি এই কাজটা করে ফেললাম, বুঝতে পারে না যে আমি এত বড় একটা স্টেপ আপনি নেবেন। ওরা তখন নেহারের বাসায় ছিল, সানি তখন নেহারের বাসায় লুডো খেলতেছিল। নেহারের আম্মু, নেহারের বড় ভাই আর সানি, এরা চারজন লুডো খেলতেছিল। তো পরবর্তীতে কি হয়, ওই আমার ছোট চাচি সানিকে বকাবকি করতেছিল। সেই মুহূর্তে কেন যে কিভাবে যেন আমার সেন্সটা ফিরে আসে, আমি শুধু মুখ দিয়ে নাকি একটুই কথা বলছি, যেটা হচ্ছে যে সানি বইকো না, ওর কোনো দোষ না, ওকে, সম্পূর্ণ ব্লেমটা আমার উপরে নিস, আমি ওর উপরে ব্লেমটা দিইনি। এরপরে আমাদের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমি সেই রাত্রি ওর বাসায় যাই। যাওয়ার পর মানে ঝুলন্ত অবস্থায় নেমে একটু সুস্থ হয়ে আবার বাসায় চলে যাই। আমি কোন রকম খালি নিজের শরীরে একটু জোর পাইছি যে দাঁড়াইতে পারি। একটু হওয়ার পরে আমি ওর ফোন দিয়ে, আমি গলা দিয়ে তো কথা বলতে পারি না, আমার গলা ভাঙা, আমি শুধু ওরে ভাঙা গলায় বলছি যে আমি আসতেছি। তো বলার পর আমি যাই সেই রাত্রে, আমি বাসা থেকে ৬,০০০ টাকা নিয়ে যাই, কারণ আমি তো সম্পূর্ণ চলতাম বাসা ভাড়া দিয়ে। আমার বাসা ভাড়া যা আসতো ওখান থেকে আমি, আমার পকেট খরচ ছিল এটা, আচ্ছা, আমাদের ওই বাসার ভাড়াটা। তো যাওয়ার পর ভাড়াটা নিয়ে যাই, আমার ওর কাছে যাওয়ার সময় আমাকে বলে, আমি ওর জিজ্ঞেস করি কি খাবা, ওরা বলে যে ছানা নিয়ে এসেন। তো আমি ছানা আর কাঁচাগোলাটা হচ্ছে আপনার ওই যে নাটোরের বিখ্যাত বলা হয়, তো ওই কাঁচাগোলার ছানাটা নিয়ে যাই ওদের বাসায়। তখন নেহারের আম্মু ছিল উপস্থিত ওই বাসায়। তো আমি যাওয়ার পর সেখানে তারা মিসবিহেভ করে নাই, সবসময় ভালো ব্যবহার করতো। আচ্ছা, তো আমি সেখানে যাওয়ার পর ওরা
বসি, তো সোফায় বসার পর ওর ফুপ্পু আসে, আমার ফুপ্পু সেজ ফুপ্পু আর কি আসে। তো আইসা ওর ফুয়াতো ভাই ফুপ্পু আসে, তো নেহারের আম্মু ওখানে উপস্থিত, সবাই মোটামুটি। তো পরে বলতেছে যে তোমার অবস্থা কি? তো দেখলো তারা যে আমার ফেসটা পুরো কালো হয়ে গেছে, বিষে কালো হয়ে গেছে, ঠিকভাবে কথা বলতে পারি না, গলা ভাঙা। তো আমি অল্প অল্প আস্তে আস্তে আর কি কথা বলতেছি। তখন তারা আমার রসমালাই দিল খেতে, যে গলার জন্য ভালো হবে, কথা বলে দিল। পরে আমি খাইলাম। ওনারা জিজ্ঞেস করলো কেন তুমি এই কাজটা করবো? আমি বললাম যে আমি আর পারতেছি না, আপনাদের এই মানসিক ভাবে টর্চারটা আমি পারতেছি না। তো এইসব কথাগুলো বলার পর তারা বলতেছে, ওর বাবা আমাকে বলতেছে যে তোমার চোখে এখন রঙিন চশমা। বাবা বলতেছে? ওর বাবা বলতেছে, সানির বাবা বলতেছে যে তোমার চোখে রঙিন চশমা, তোমার কাছে এখন সবই ভালো লাগবে। তো এগুলো আর কি সম্পূর্ণই সে বলতেছে যে তারই কথা, যে তোমার এখন আবেগটাই কাজ করতেছে, তোমার বিবেক কাজ করতেছে না। বাট আমি তার সাথে বিতর্ক করতাম যে না, আমার বিবেকটা কাজ করে, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই যে আমার বিবেকটা কিভাবে কাজ করবে। আমি তো সম্পূর্ণই আবেগে ওর প্রতি হয়ে গেছি। আর এটা সাধারণত সব রিলেশনের মধ্যে এই জিনিসটাই হয়। তো পরবর্তীতে আমি ওরে টাকা দিয়ে আসলাম, টাকা দিয়ে এসে ওরে বললাম যে তুমি তোমার কাছে রাখো, এটা ডাইরেক্টলি আমি বলি নাই, যেটা তোমাকে দিলাম আমি বললাম তোমার কাছে রাখো, তোমার কিছু লাগলে এখান থেকে কিনে নিও। এভাবে বলে আমি টাকাটা ওর কাছে দিয়ে আসি। টাকা দেওয়ার পর 2 দিন রিলেশন খুব ভালো ছিল। সে টাকাও আমার একটা পাঞ্জাবি গিফট করলো। আপনার টাকা দিয়ে আপনাকে গিফট করলো। ওকে। তো গিফট করলো, করার পর আমরা 2 দিন খুব ভালো রিলেশন গেল। 3য় দিন আবার শুরু হইলো সেম কাহিনী, বড় আপা রাজি না, এটা সেটা। তো আমি ওর বড় বোন জামাইয়ের সাথে কন্ট্যাক্ট করার জন্য অনেক ভাবে চেষ্টা করতেছি, পারতেছি না। ওনার ফেসবুকে আমি নক দিতেছি, রিপ্লাই পাচ্ছি না। তো বিভিন্ন ভাবে আমি চেষ্টা করতেছি যে তার নাম্বারটা কই পাবো, তার নাম্বারটাও তো পাইতেছি না। তো এদিক দিয়ে কিন্তু ওর সাথে কিন্তু বিভিন্ন ছেলের সাথে মানে কন্ট্যাক্ট চলতেই আছে, এটা আমি ওর স্টপও করাইতে পারিনি। আচ্ছা, আমি এগুলার কোনো কারণ খুঁজে পাইতেছি না যে ও কেন করতেছে। বোনের একটা রিজন দেখাইছে, তো আমার বাসার থেকে বলতেছে আমরা একটা কিছু করে রাখি, পাঞ্চিনি করে রাখি। পাঞ্চিনি করার পর ওরা আমরা রিং পরে রাখি, আংটি পরে থাকুক, ও আপনার বড় মেয়ে আসলে পরে আমরা অনুষ্ঠান করবো। আর আমাদের বাসার ফ্যামিলির ভিতর আমার মেজো মামা বাহিরে থাকে, সে বাহির থেকে আসলে পরে তারপরে একটা কিছু করা হবে, কারণ আমি নানা বাড়ির ভিতরে বড়, আমার এ নিয়ে অনেক তাদের আশা স্বপ্ন। ওদের কোনোভাবেই বোঝানো চাইতো না যে কোনো ইটি, ওদের কথায় ওরা অনর আর কি, বারবার একটাই কথা। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাসায় আসতেছি। পরে বাসায় আসবেন কেন, বাসায় এসেন না। ও আমার ফার্স্টে না করে, এরপর ফুপুরা বলে কি নিয়ে আয়, আমার বাসায় না বুঝে দিই। আমি যাওয়ার সময় একটা পয়জন নিয়ে গেছি, যখন একটা পয়জন আমি আমার সাথে নিয়ে গেছি যে তোরা না করবি, তোদের সামনেই আমি শেষ, তোরা যা। তো আমার যখন এতই নির্যাতন করতেছিস, তোরাও একটু নির্যাতনের ভোগ কর। আমি কিন্তু আমার জীবনের মায়া ছেড়ে দিছি ওর এই টর্চারিং এর কারণে। আর জীবনের মায়া আমার কাছে নেই, আমার জীবন আমার নিজের কাছে ভালো লাগতো না, আমার নিজের রেসপেক্ট আমি নিজেকে দিতে পারতাম না। তো পরবর্তীতে আমি ওর বাসায় যাওয়ার পর যে আচ্ছা না, আপনি এই যে জিনিসগুলো করতেন, ওর বাসায় আপনি বিষ নিয়ে যাচ্ছেন, দড়ি দিয়ে জুড়ে পড়ছেন, কি মনে হতো এটা করলে লাভটা কি হবে? বিকজ আমি ফোকাসটা করতে চাই সুইসাইডের দিকে আজকের স্টোরিতে। কি মনে হতো বারবার ওই দিকে কেন মন যাইতো আপনার? বারবার ওদিকে একটা কারণে মন যেত যে আমি না থাকলে ওর কোনো ক্ষতি হবে না, কারণ আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারতাম না। আর দ্বিতীয়ত ও যেটা চাইতেছে ও সেটা পাচ্ছে। আমি আমাকে নিজেকে শেষ করে দিলে এই চ্যাপ্টারটাই ক্লোজ হয়ে যায়, চ্যাপ্টারটা আর আগে বাড়বে না। কারণ যেহেতু আমি নিজের সাথে নিজে যুদ্ধ করে পারতেছি না যে চ্যাপ্টারটা বন্ধ করতে, ও যেটা চাইতেছে আমি ওইটা দিতে পারতেছি না রিলেশন ক্লোজ করতে, তো সেখানে আমি আমার নিজেকে আমি ক্লোজ করার ডিসিশন নিয়ে নিই। আর এটাই সাধারণত যেসব রিলেশন সুসাইড ঘটনাগুলো ঘটে এগুলাই তখন কাজ করে, আর এটা আমি আমার রিলেশন দিয়ে আমি ফিল করতে পারি। তো পরে আমি ওর বাসায় যাওয়ার পর তখন ওর ফুপুরা যখন আমাকে না করে, এমন ভাবেই না করে, ওর ফুপু আমার পায়ে ধরে বসে। ওর ফুপু একটা এত সিনিয়র পার্সন, ওনার ছেলে আমার চেয়ে অনেক বড়,
ওনার নাতি নাতপুর আছে, আমার পায়ে ধরে বসে যে বাবা তুমি ওরে বাদ দিয়ে তুমি অন্য মেয়ে পছন্দ করো, তুমি ওরে বাদ দিয়ে অন্য মেয়ে পছন্দ করো, আমরা তোমার ভালো মেয়ে দেখে বিয়ে করাই দিন। আমি আমার তো বিয়ের প্রয়োজন নাই, আমার তো অন্য মেয়েরও দরকার নাই, আমি ভালোবাসছি ওরে, আমার ভালোবাসার মানুষের দরকার, আমি ভালোবাসছি ওরে, আমার ওরে দরকার। পরবর্তীতে আমার যখন আর কি বলা হলো যে তুমি ওরে ছাইড়া দাও, তখন আমি তাদের মানে পায়েটায় ধরতেছে, এখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমার একটু সময় দেন না, আমি একটু নিজে নিজে ভাবি। তো এরকম বলার পর পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। পুরো পরিবেশটা ঠান্ডা করার পর আমি পয়জনটা বের করে মুখে আর কি নিয়ে নিছি, সবার সামনে? হ্যাঁ সবার সামনে নিয়ে নিছে। তোর ফুপু টুপু তো আমার পাশাপাশি সবাই বসা ছিল, তারা কি করছে অল্প একটু মুখে যাওয়ার পর পরই যেরকম আমার হাতটা থাপা দিয়ে ধরে ফেলছে। তো ধরে ফেলার পর সাথে সাথে মনে করেন আমার মুখে ইটি করলো। তো সেখানে অল্প একটু আর কি বাসার মধ্যে সিনক্রেট হয় না এগুলো নিয়ে চিল্লাচিল্লি? চিল্লাচিল্লি এগুলা বাসার ভিতরে পুরো সিনক্রেটটা এলাকার গলির পোলাপেন সবাই জানতো। ওরে বাবা! আর ওদের কাছে এগুলা কোনো ফ্যাক্ট মনে হয় না, আমার মতে ফ্যাক্ট মনে হয় না। কারণ যে চিল্লাচিল্লি গুলা যে আর কি আপনার যে ধরনের কথাবার্তা হতো, যা কিছু হতো, ভাড়াটিয়ারা সবাই মুখস্থ তাদের। তো পরবর্তীতে আপনার এই জিনিসটা গেল পরে তারা আমার সান্ত্বনা দিল, আমার আব্বুকে ফোন দিয়ে বললো যে ভাই আপনার ছেলে তো এরকম করতেছে। তো আমার আব্বু বললো যে এরকম করতেছে কেন করতেছে, আমার আব্বু তাদের প্রশ্ন করলো। পরে তখন তারা বললো যে আমরা তো না করছি। পরে আমার আব্বু তাদের রিপিট প্রশ্ন করলো যে আপনারা যে না করতেছেন, এই ঘটনাগুলা যে ঘটলো, ছেলে এর আগেও একবার সুসাইড করতে গেছে, সেখান থেকে বেঁচে আসছে, তো এখন আবার পুনরায় কেন গেল? এখানে আপনারা আমাদের আশ্বস্ত দিলেন যেই করবেন, মেয়ে এদিক দিয়ে ছেলের বাসায় এসে ঘুরে যেতেছে, ছেলের খালামুনির বাসায় যেতেছে, আত্মীয় স্বজনের সাথে পরিচয় হচ্ছে, সবার সাথে কমিউনিকেশন হচ্ছে আস্তে আস্তে। তো সেখানে আপনারা কিভাবে পিছপা হন? আমরা তো সবাইই বলছি, কারো কাছে হাইট রাখি না, কারণ এটা তো চুরি চামারি বা এমন কিছু না, কেলেঙ্কারি না যে হাইট রাখার বিষয়। ওর ছোট ফুপু বললো যে ভাই আমাদের 3টা দিন সময় দেন, আমরা 3 দিন পর আপনার সাথে বসবো। বললো ঠিক আছে, 3 দিন সময় দিলাম। তখন আমি বললাম যে 3 দিন যখন সময় দিলেন তো ওরে ফোনটা দেন, ফোনটা ইউজ করতে দেন, ওরে ফোনটা ইউজ করতে দেন। আমার ফোন আমাকে ব্যাক করে দিল, আমি ওরে একটা ফোন দিয়ে রাখছিলাম কারণ ওর ফোন ছিল না কথা বলার জন্য, ওরে আমি ফোনটা দিছিলাম। তো পরবর্তীতে ফোনটা ব্যাক করে দিল পরে আমি বললাম না ফোনটা রাখেন, কারণ ওর সাথে আমি তো কথা বলতে পারবো না, আর ওর সাথে কথা না বললে আমি থাকতে পারবো না, তাহলে আমার এখানে আসতে হবে, ফোনটা থাকবো। তো অবশেষে ফোনটা রাখা হইলো, আমি চলে আসলাম, কথাবার্তা হইতেছে, ভার্সিটির ভর্তি ডেট চলে আসছে এখানে। আপনি এরকম চাপ দেওয়ার পরে মেয়েটা আবার থাকতো আপনার পাশে? হ্যাঁ, আমি এরকম চাপ দিলে পরে ও কি করতো, ও আমার সাপোর্ট দিত, মানে আপনার পাশে থাকতো। ও আমার পাশে। এটা আরেকটা বড় ভুল, মানে আপনি যদি সিদ্ধান্ত, এক ধরনের ব্ল্যাকমেইলও এটা, যে বারবার বাসার মধ্যে গিয়ে সুইসাইড করার চেষ্টা করো, পুরো ফ্যামিলি তো থ্রেট, পুরো ফ্যামিলি তো ভয়ের মধ্যে। কোনো জিডিমিডি করেনি আপনার এগেইনস্টে? না, ওরা কোনো চিঠি টিটি করে নাই, কারণ এখানে কিছু ঘটনা ছিল যে ওরা চিঠি করতে গেলে এখানে ওদেরই ফল্ট ছিল, আর আমার কাছে এগুলোর সম্পূর্ণ এভিডেন্স গুলো আছে। আমার ভুলগুলো আমি এখানে স্বীকার করতে আসছি এই কারণে যে আমি বাধ্য ছিলাম এগুলা করার জন্য। আর এরকম জিনিসগুলো হয় প্রতিনিয়তই, আমরা খবরে বা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে ওখানে একটা ঘটনা হয়েছে, তো পুরো ঘটনার বিস্তারিত ঘটনাটা কি ছিল এটা কিন্তু জানতে পারি না। আমার ঘটনাটা এখানে উপস্থাপন করা শুধু একমাত্র এর যুগের জন্য যে ভবিষ্যৎ প্রজন্মটা, তারপর আপনার অভিভাবক এটা সচেতন হয়, রাইট? এর জন্য আমি নিজে আইসা আমার নিজের গল্পটা আমি বলতেছি, নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলা। তো ভার্সিটিতে ভর্তি হবে ন্যাশনালে, বিভিন্ন ভার্সিটির বড় ভাই টোড়া ভাইয়ের কথা এটুকু। তো আমি একজনের কথা বললাম যে আমার পড়াইছে, সে জগন্নাথ থেকে পড়ালেখা করে পাশ করছে, তার কথা বললাম। পরে তার একটা ভালো একটা পরিচিতি আছে, তো পরে ঠিক আছে তাহলে তার সাথে কন্ট্যাক্ট করাই দেন। আমি বললাম যে বাদ দাও না, ওর সাথে কি কন্ট্যাক্ট করবো, ওই প্রেশার দিল আমার যে ওর সাথে কন্ট্যাক্ট করবে। দিলাম নাম্বার, কন্ট্যাক্ট করলো, ওনার সাথে কন্ট্যাক্ট করার পর ওরা ডেট ফিক্সড করলো যে দেখা করবে। আমার ফোন দিয়ে বললো যে দেখা করবে, 10,000 টাকা কন্ট্যাক্ট হলো ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য। তো 10,000 টাকা কন্ট্যাক্ট হলো, কন্ট্যাক্ট হওয়ার পর ও 10,000 টাকা নিয়ে আসছে, আসার পর 5,000 টাকা দিল।
5,000 টাকা দিয়া 5,000 টাকা হলো কাজ হওয়ার পরে 50% পেমেন্ট দিল। এর বড় ভাইকে নিয়ে ও চলে গেল, আমি আমার বাসার দিকে এসে। তো এই ঘটনাটা হওয়ার পর তখন আমি নতুন একটা জব অ্যাপ্লাই করি। আমি ওখানে যাওয়া সেট হইতে পারছি। জব হলো আপনার? হ্যাঁ, প্রিন্ট মিডিয়াতে আমার একটা জব হলো। Okay. তো আমি ওখানে আমার নিজেকে সেট করতে পারতেছি না। তো পরবর্তীতে ও একবার আর কি এটা জানুয়ারির দিকে ও আমার বাসায় আসে, ব্রেকআপের জন্য। বাসায় আসে পরে আমার ফ্যামিলি ওরে চাপ দিয়ে ধরছে, তুমি এবার যখন আসছো তো এইটা আজকেই সব শেষ হয়ে যাবে। তো এই ঘটনাটা হওয়ার পর আমার ওর ফ্যামিলির কন্ট্যাক্ট করে যে মেয়ে তো আমাদের বাসায় আসছে, তো বলার পর আপনারা এসে আপনাদের মেয়ে বুঝে নিয়ে যান আর এই জিনিসটা এখানেই শেষ করে দেন, আপনারা আমাদের অনেক নির্যাতন করছেন। তো এর জন্য পরবর্তীতে একটা স্ট্যাম্প করা হয় যে তুমি ব্রেকআপ চাও। মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছে, স্থানীয় লোকজন সবাই ছিল, ওখানকার বাসিন্দা বাড়িওয়ালা যারা তারা ছিল। তো তারা সবাই জিজ্ঞাসা করলো যে তুমি কি চাও, যদি বলো বিয়ে করবো আমরা এখনই বিয়ে করাই দিব, আর যদি বলো যে না সম্পর্ক শেষ। মেয়েটা কেন আপনাদের বাড়িতে আসে? আমাদের বাড়িতে আসছিল ওর সার্টিফিকেটের জন্য আসছিল, কিন্তু অলরেডি আমার ব্যাগ চুরি হয়ে গেছিল। আমার ক্যামেরা, আমার ওয়ানেট, তারপর আমার আইডি কার্ড, এগুলো সবকিছু চুরি হয়ে গেছিল। এর জন্য আমি ওয়ারি থানা একটা জিডিও করছি। তো এগুলো জানে যে ও আমার ব্যাগ চুরি হয়ে গেছে নামাজ পড়ার সময় মসজিদ থেকে। তো ও জানে যে আমার ওখানে আমার নিজের সার্টিফিকেটও চুরি, আমার নিজের সার্টিফিকেট ছিল মেইন কপি, কিন্তু বিশ্বাস করতেছিল না। না, ও বিশ্বাস করতেছিল না, ও এটা জানতো। জানার পর ও ভাবছে যে আমার বাসার ভিতরেই ছিল ওর ফাইলটা। তো ওর ফাইলটা আমার ব্যাগের ভিতরেই ছিল। তো এটা নিতে সে আসছিল, এটা নিতে সে খোঁজ করতে আসছিল, এটা নিতেই সে এবং আপনাকে সন্দেহ করছে যে আপনি জিনিসটা আটকায় রাখছেন। হ্যাঁ, কোনো কিছু এই জিনিসটাই এটা নিয়ে পরবর্তীতে সিন ক্রিয়েট হয়েছে। তারপর আপনার ফ্যামিলি বলেছে যে ঠিক আছে তুমি যদি ব্রেকআপ চাও তাহলে ফাইনাল একটা সমাধান দাও। তবে ফ্যামিলি উভয় পক্ষ উপস্থিত থাকার পরে, মানে ওর ফ্যামিলির লোকজন আসে আমার বাসায়। আসার পর তারা বৈশা ডিসিশন নেয়। তারা কয়েকবার আমাদের ছাদে যায়, তারা বলে যে আমরা পার্সোনাল কথা বলবো। তারা পার্সোনাল কথা বলতে যায়, তারা ডিসিশন নেয়, মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও। তো মেয়ে বলছে যে ব্রেকআপ। আপনারা যা বলবেন তাই। তো ব্রেকআপ ঠিক আছে। নিচে আসে, আসার পর তখন আমার ফ্যামিলি বলে যে আপনারা আমাদের স্ট্যাম্প লিখিত হবে। আমার ফ্যামিলির থেকে প্রপোজালটা দেয় যে ছেলে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করবে, আমরা চাই না আপনারা বিপদে পড়েন, এখানেই সম্পর্ক শেষ। তো এটা একটা লিখিত ভাবে থাকুক, লিখিত ইসে। তো ওখানে লিখিত ভাবে থাকার ভিতরে ওর কিছু কথা উল্লেখ ছিল যে স্ট্যাম্পের ভিতরে এই বিষয়টা নিয়ে, মানে এই প্রেমের সম্পর্কটা নিয়ে আমরা আইনত ব্যবস্থায় যাব না। এটা দুজনের সম্মতি ছিল, আইনত ব্যবস্থায় আমরা কখনোই যাব না এই বিষয়টা নিয়ে। তো আমরা যাইও নাই, কারণ আমাদের কাছে ওরা আমাদেরকে প্রতারণা। আপনার ফ্যামিলি অফার করলো কেন স্ট্যাম্পটা? আমার ফ্যামিলি অফার করছে ওই যে আমি যে কোনো টাইমে একটা অ্যাক্সিডেন্ট করতে পারি। এটা তো ওদের লাভ হয়েছে। এটা তো ওদের লাভের জন্য। আমার ফ্যামিলি টোটালি ওদেরকেই সাপোর্ট দিয়ে গেছে। আপনার সাইন নেওয়া হলো, ফ্যামিলির মেম্বারদের সাইন নেওয়া হলো যে স্ট্যাম্পটা আমি দেখেছি। হ্যাঁ, ওর সাইন ছিল। হ্যাঁ, সবার সাইন নেওয়া। কত তারিখে ঘটলো স্ট্যাম্পের ঘটনাটা? এটা ঘটছে হলো আপনার জানুয়ারির 14 তারিখে 2017 সালে। 2017 সালে। তারপরে কি হলো? তারপরে কি হলো যে আমাদের তো ব্রেকআপ হয়ে গেল, তো আমাদের আর যোগাযোগ করার প্রয়োজন নেই। তো আমি ওর সাথে কন্ট্যাক্ট করি না। আমি নিহারের সাথে ফেসবুকে মেসেজ করি, তো নিহারের আইডি আবার ও চালায়, এটা আমি জানি না। তো আমাকে হঠাৎ 2 দিন পরে লিখছে কল। আমি কল দিলাম। কল দেওয়ার পর কি, তো আমি কিন্তু মনে মনে খুব খুশি যে ও আমার কাছে আবার ব্যাক করছে এই স্ট্যাম্প লেখার পরেও। তো আমাকে তখন ও বিস্তারিত ঘটনাই খুলে বলল যে তখন ওর সাথে সোহেল নামে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, ভর্তি হওয়ার বিষয়ে যে 10,000 টাকা ছিল, সে 10,000 টাকাও সোহেলের থেকে নেওয়া, এবং সোহেল ওরে ব্ল্যাকমেল করতেছে এখন যে তুমি যদি আমার কাছে বিয়ে না বসো তাহলে আমি তোমাকে ব্ল্যাক ম্যাজিক করবো, চান পান, এই আবি যাবি জাদু টোনা এইসবের কথা বলতেছে, এইসব ব্ল্যাকমেল করতেছে। তখন ও আমাকে এগুলো বলল 22শে ফেব্রুয়ারি, এটাকে কেন্দ্র করে যে ছুটি 21শে ফেব্রুয়ারি, তো 22শে ফেব্রুয়ারি আমরা বিয়ে করবো। আমরা কাজী অফিস গেলাম মিরপুর 11-তে। 2 জন? হ্যাঁ, 2 জন। আমার সাথে আমার দোকানের স্টাফ ছিল, আর ওর সাথে ওর বান্ধবী ছিল। আমরা মিরপুর গেলাম, ওখানে যে যেরকম বিয়ে করবো। তো কাগজপত্রে কিছু ত্রুটি ছিল, যার কারণে তাৎক্ষণিক ওখানে আর কি বিয়েটা করা পসিবল হয়। কিন্তু কাজে বলছিল যে আপনারা কালকে আসেন, কালকে আসলে বিয়েটা করি। তো বললো যে না, এখন যখন হয়েছে তো আমরা পরবর্তীতে করি।
তো এই কথা বলার পর আমাদের বিয়েটা পোস্টপেন্ডিং হয়ে গেল। আর এতে কিন্তু ও আমার সাথে মনে করেন খুব ক্লোজলি সম্পর্ক হয়ে গেল এবং আমি ওর প্রতি ফুল ট্রাস্টে চলে আসলাম। তো ট্রাস্টে চলে আসার পর আমাকে কিছু কথা বলে যে আমাদের যে ওই যে ইসলামটা হয়েছিল তখন কি কি করা হয়েছিল, ওর ফুপু কি কি করছিল। ওর ফুপু নট ইম্পর্টেন্ট আমার জন্য, আমি গল্পের লেসনের জায়গাতে আসতে চাই। আপনার সঙ্গে কি মেয়েটার সম্পর্ক আছে না শেষ হয়ে গেছে? আমার সাথে সম্পর্কটা শেষ হয়ে গেছে। ফাইন, কিভাবে শেষ হয়েছে সেই জায়গাটাও আমি যেতে চাই না। আপস এন্ড ডাউন ছিল। বিয়ে আপনি করেছেন পরবর্তীতে? না, আপনি করেননি, এবং আমি মনে করি এটা আল্লাহ আপনাকে হেল্প করেছে, ডিরেক্টলি হেল্প সামহাউ ইউ সেভ ইয়োরসেলফ। এর জন্য আমি খুবই আল্লাহর কাছে লাখ লাখ শুকর, এবং সেটা ওই সাইড থেকেও, বোথ সাইড থেকেও। আমি যেটা বুঝি, বোথ সাইড ইজ অ্যান ইমোশনাল ফুল গেম হয়েছে, আর কিচ্ছু হয় নাই। কিন্তু এক্সট্রিমলি কত বড় ক্ষতি হতে পারতো সেটা আমি একটু চিন্তা করে দেখেন। 3-3 বার আপনি সুইসাইডের অ্যাটেম্প্ট করেছেন, কতটা ক্রেজি ছিলেন, ওই ফ্যামিলি কতটা টেনশনে ছিল যে ছেলেটা যদি কোনো কিছু করে ফেলে কতটা বিপদে হবে। এবং ইভেন আপনার ফ্যামিলি পর্যন্ত টেনশন ছিল ওই ফ্যামিলির জন্য, আপনার ক্রেজিনেসের কারণে, এবং ওই ফ্যামিলিকে সেভ করার জন্য স্ট্যাম্প পর্যন্ত করে। সো এই যে বিষয়গুলো দেখেন, এর চেয়েও ভয়াবহ ঘটনা কিন্তু এই ক্রেজিনেস থেকে আসে। বিশেষ করে টিনেজের এই যে প্রেম বা এই যে লাভ, ওয়ান সাইডেড হোক বা বোথ সাইডেড হোক, যেটাই আমরা করি না কেন, একটু হিসেবে হওয়াটা বোধহয় প্রয়োজন। আমি আমার কথা বলবো না, ও আজকে এখানে বলতে এসছে এবং বলেছে আমরা গল্পের একেবারে শেষ দিকে। আপনি কি বলতে চান? আপনি যে 1-1.5 বছরের যে এক্সপেরিয়েন্সটা, আপনার তো একসময় মনে হয়েছে ওকে ছাড়া আপনি বাঁচবেন না, এবং যে কারণে আপনি বারবার সুইসাইড করতে গেছেন। এখন আপনি দিব্যি বেঁচে আছেন, আপনি কাজকর্ম করছেন, এবং আপনি একটু আগে শুকর করেছেন যে আপনি ওকে বিয়ে করেননি। তো সময় সবকিছু হিল করে ফেলে। আপনার ক্ষেত্রে আমি বলবো যে খুব দ্রুতই হিল হয়েছে। জানুয়ারিতে, এই বছরের জানুয়ারিতে ঘটেছে, কারো 2-3 বছর লাগে রিকভার করতে, আপনি এত দ্রুত রিকভার করেছেন। আপনি কি ওই সময় দাঁড়ায় চিন্তা করতে পারতেন যে আজকের এই অনুষ্ঠানে এসে আপনি খুব ঠান্ডা মাথায় এই গল্পটা বলে মানুষকে অ্যাডভাইস করতে পারবেন যাতে করে এই ভুলটা না করে? আপনি কি ওই সময় চিন্তা করতে পারতেন যখন চিন্তাই করতে পারতেন? চিন্তাই করতে পারতাম না। আমি যদি ওই পজিশনে থাকতাম তো এখানে আসার কখনোই আমার মাথায় থিঙ্ক আসতো না। আমি এটাই বলি, যারা আজকে ওই পজিশনে আছেন তারা জানেন না ভবিষ্যৎটা কতটা সুন্দর হতে পারে, ভবিষ্যৎটা কতটা শান্তিপূর্ণ হতে পারে। শুধু বিশ্বাস করতে হবে, হাল ছাড়া যাবে না। আপনি কি বলতে চান? আমি এটুকুই বলতে চাই যে আমরা যারা আছি, অভিভাবক লিসেনার যারা আছি, তারা কেউ যারা আনম্যারিড আছে তারা ভবিষ্যতে অভিভাবক হব। তো বাচ্চাদের আমরা ওই যে ফ্রি মাইন্ডের একটা কথা বলি যে আমাদের সাথে শেয়ার করবা, কিন্তু কোন একটা রিলেশনে যাওয়ার আগে বাচ্চাকে অ্যাডভাইস দেওয়া দরকার যে তুমি যার সাথে মিশতেছো তার সম্পর্কে ভালো করে জানার পরে তার সাথে মিশো। কারণ ডিরেক্টলি ভাবে প্রস্তাব নিয়ে যাওয়া, ফ্যামিলিগতভাবে জড়ানো, এটা উচিত না। আর ওর ক্ষেত্রে যেটা, ও এখন বর্তমানে আমি যে এই পর্যন্ত আসছি, ওর সাথে ব্রেকআপ হয়েছে আমার এপ্রিলের 6 তারিখ, ওর বার্থডে রাতে ওর সাথে ব্রেকআপ হয়েছে ছোট্ট একটা কথা নিয়ে। তো হয়েছে পরে ব্রেকআপ, আমি আর ওর করিনি। তারপর আবেগ যখন আমার মাঝে কাজ করতো তখন ওকে মেসেজ করতাম, ফোন করতাম যে রিলেশনটা আবার হোক, এরকম আমি অনেক করছে। এর জন্য আমি ওর কাছে ক্ষমা চাই যে যা করছি তোমার বিরক্ত করছি, তারপর আমি শেষ। ওর কাছে কয়েকবার আমি ক্ষমা চাইছি। আমরা আসলে কোনো ফ্যামিলিকেও এখানে অ্যাকিউজ করবো না। ও যার কথা এখানে বলেছে বা যাদের কথা বলেছে, কোনো ফ্যামিলির প্রতি আমাদের ধরেন কোনো ধরনের আঙুল তোলার কোনো বিষয় নাই, কাউকে এখানে অভিযুক্ত করছি না। আমরা শুধু সিচুয়েশনটাকে বোঝানোর চেষ্টা করছি। কারো এখানে দুর্নাম হচ্ছে না, সুনামও হচ্ছে না, সেটা আমরা আমাদের অনুষ্ঠানের প্রথমেই বলে নিয়েছি। আমরা বলছি যে এই সময়ের ছেলেমেয়েরা এইসব কাজ করে এবং এতে করে ফ্যামিলি অনেক সময় ইনভলভ না হয়ে কোনো উপায় থাকে না, কিন্তু এটার পরিণতি ভালো হয় না। ধরুন হয়তো গেস্ট না হতে পারতো, হয়তো ছেলেটা শেষ পর্যন্ত সুইসাইড করেই ফেলতো, কিংবা মেয়েটার দিক থেকে হয়তো মেয়েটা এরকম ভাবে কন্টিনিউয়াসলি যদি ওর কথা যদি সত্যি হয়ে থাকে, এরকম ভাবে যদি আপস এন্ড ডাউনের মধ্য দিয়ে যায়, কোনো ডিসিশন নিতে না পারে, তাহলে হয়তো ক্যারিয়ারের জন্য সেটা ভালো কিছু হবে না। এবং ওই মেয়েটাকে যদি আমরা এখানে পেতাম, সে হয়তো 1000টা কমপ্লেইন সে তানভীরের এগেইনস্টে দিতে পারতো, যে কারণে সে রিলেশনশিপে থাকেনি। সো সবকিছু মিলিয়ে একটা জায়গায় কারো কোনো অভিযোগ নেই, সেটা হচ্ছে বয়স এবং ইমোশনালি গাধার মতো একটা সম্পর্ককে এতটা সিরিয়াসনেসের জায়গাটায় এত দ্রুত নিয়ে যাওয়া, এটা হচ্ছে সব জায়গা থেকে ভুল। পরিবারের জায়গা থেকে ভুল এবং এদের জায়গা থেকেও ভুল। যে কোনো জিনিসই খুব ভালো যদি সেটার মধ্যে এক্সট্রিমনেস যদি না চলে আসে। ক্রেজিনেস লাইফটাকে কিল করে দেয়। ক্রেজিনেস যদি ভালোর জন্য হয়, ক্রেজিনেস যদি ক্যারিয়ারের জন্য হয়, ক্রেজিনেস যদি মানুষকে সেভ করার জন্য হয়, হিউম্যানিটির জন্য হয়, সেটা অ্যাপ্রিসিয়েটেড হয়। কিন্তু ক্রেজিনেস বাকি অন্য সব জিনিসের জন্যই ভয়ানক বিপদ নিয়ে আসতে পারে, সেটা আমাদের সবারই মনে রাখা উচিত।